প্রথম ঘটনাটি ওনার নানুর গ্রামেই ঘটেছিল, যখন 1998 সাল বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে দীর্ঘ সময় ধরে ভয়ঙ্কর এক বন্যা চলছিল। ওই সময়ে ওনাদের এলাকাতেও অনেক পানি হয়েছিল। তখন উঠোনে জাল ফেলে মাছ ধরতো অনেকে। পুরো গ্রাম পানিতে ভেসে গিয়েছিল। ওনাদের শেরপুর জেলায় কিন্তু সচরাচর পানি ওঠে না, কিন্তু ওই সময় পানি উঠে গিয়েছিল। সে সময় গ্রামের ছেলেমেয়েরা ওনাদের গ্রামের বড় একটা পুকুরে গোসল করত। ওই পুকুরটা নাকি এতটাই বড় ছিল যে ওটার উপর দিয়ে কাঠ দিয়ে একটি ব্রিজের মতো তৈরি করা হয়েছিল। ওই ব্রিজের উপর উঠে অনেকে নাকি পুকুরে লাফ দিয়ে গোসল করত। তো এমনই একদিন তিন্নি নামের একটা মেয়ে তার বান্ধবীদের সাথে মিলে গোসল করছিল পুকুরে। গোসল করতে করতে এক সময় দেখা গেল তিন্নি নাই। বান্ধবীরা মনে করেছে সে হয়তোবা উঠে তাদেরকে না বলেই বাসায় চলে গেছে। তারাও কিছুক্ষণ পর উঠে বাড়িতে চলে যায়। ঘন্টা দুয়েক পরে তিন্নির মা তিন্নির এক বান্ধবীর বাড়িতে যায়। সেই বান্ধবীর কাছে জিজ্ঞেস করে, তিন্নি কোথায়? সে বান্ধবীটা বলে, তিন্নি কি বাড়িতে যায় নাই? তিন্নির মা বলে, না তো, সে তো বাড়িতে যায় নাই। তখন এই ব্যাপারটা গ্রামে ছড়িয়ে পড়ে। সবাই তিন্নিকে খুঁজতে থাকে। আশেপাশে তো অনেক পানি। তিন্নি হারিয়ে গিয়েছে ওই পুকুর পাড়ে আর কি, বা পুকুরে গোসল করতে গিয়ে। শেষবার যেহেতু তাকে ওই পুকুরেই দেখা গেছে, তাই ওখানেই খোঁজা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রামে হাশেম নামে একজন কবিরাজ ছিল। উনি মূলত একদম ছোটখাটো কিছু কাজ করতো আর কি, ওইরকম বড় কিছু উনি জানতেন না। অনেকে তাকে হাতুড়ে কবিরাজ বলতো। তো এই হাশেম চাচা উনি তিন্নিকে খোঁজার জন্য দোয়া দুরুদ পরে পুকুরে ডুব দিয়েছেন। 1 মিনিট যায়, 2 মিনিট যায়, 5 মিনিট চলে যায়, হাশেম চাচার আর কোনো খোঁজ খবর নাই। এভাবে 10 মিনিটেরও বেশি হয়ে গেছে, তার কোনো খোঁজ খবর নাই। এলাকাবাসী তো আরো চিন্তিত হয়ে পড়ে, কারণ 10 মিনিটের বেশি হয়ে গেছে। একটা মানুষ তো এতক্ষণ পানির নিচে দম ধরে রাখতে পারে না। এখন তো একজনকে খুঁজতে গিয়ে আর একজন নিখোঁজ হয়ে গেল, অর্থাৎ 2 জন নিখোঁজ হয়ে গেল। এই হাশেম চাচা কিন্তু অনেক শক্তিশালী একজন পুরুষ মানুষ ছিলেন, বেশ উঁচু লম্বা, বয়স প্রায় 40-এর কাছাকাছি ছিল ওই সময়। ওই সময়ে এই ঘটনার প্রেক্ষাপটে আব্দুল কাদের নামে একজন লোক আসে। সেও ওই হাশেম চাচার মতোই হালকা পাতলা কবিরাজি পারত আর কি। সে আন্দাজ করতে পারে পানিতে কিছু একটা আছে। সে তার মতো করে প্রস্তুতি নিয়ে কিছু জিনিসপত্র নিয়ে ডুব দেয় পুকুরে। সে ডুব দেয়, তারও কয়েক মিনিট হয়ে যায়, তারও খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। প্রায় 3 থেকে 4 মিনিটের মাথায় হঠাৎ করে পানিতে নড়াচড়া দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই এই আব্দুল কাদের ভেসে ওঠে, সাথে হাশেম চাচাও উঠে এসেছে। তবে সেটা এই আব্দুল কাদেরের হাতের উপরে, রক্তাক্ত অবস্থা। এলাকাবাসী তাড়াতাড়ি করে ধরাধরি করে তাদের দুজনকেই পুকুর থেকে তুলে আনে, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হাশেম চাচা ওই সময় জীবিত ছিলেন। কিছুটা স্বাভাবিক হওয়ার পর এই যে আব্দুল কাদের, উনি বলতে শুরু করেন যে উনি ডুব দেওয়ার পর দেখেন ভেতরে একটা বড় ড্যাগের মতো কিছু একটা। এই জিনিসটা তিন্নিকে ধরে রেখেছে। আর এই যে হাশেম চাচা, তাকে নাকি আধমরা করে ফেলে রেখেছে। এই অবয়বটা দেখতে ছিল অনেকটা নাকি কচ্ছপের মতো, তবে ঠিক কচ্ছপও না। এর মাথা ছিল, হাত পা ছিল, কচ্ছপের যেরকম হাত পা হয় ওই রকম হাত পা না, অনেকটা দানবীয় আকৃতির হাত পা। তবে মুখটা ঠিক মতো বোঝা যায় নাই। এটার আবার নাকি একটা লেজও ছিল। আর এই পানিতে কখনোই এত বড় কচ্ছপ আসা সম্ভব নয়। সামুদ্রিক কচ্ছপ অনেক বড় হয়, কিন্তু মনে হচ্ছিল যে ওই রকম সামুদ্রিক কচ্ছপ হয়তো বা এখানে এসেছে, তবে এখানে তো আসার কথা না। ওই সময় এই আব্দুল কাদের উনি নাকি মনে মনে দোয়া দুরুদ পড়ছিলেন, আর পড়তে পড়তে হাশেম চাচাকে একটা হ্যাচকা টান দেন, কিন্তু ওই অবয়বটা হাশেম চাচাকেও টেনে ধরে। এভাবে বেশ কিছুক্ষণ টানাটানি করার পর ওই অবয়বটা হাশেম চাচাকে ছেড়ে দেয়, কিন্তু
চোখের পলকে তিন্নিকে নিয়ে নাকি উধাও হয়ে যায়। তো এটাই কিন্তু এই যে আব্দুল কাদের উপর উঠে বলেন হাশেম চাচাকে মোটামুটি একটু স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা হয়েছিল, তবে উনি সুস্থ হন নাই। 1 সপ্তাহের মধ্যেই হাশেম চাচা মারা যান। উনিও প্রায় একই কথা বলেছিলেন। উনি পানির নিচে ডুব দিয়েছেন, তিন্নিকে দেখতে পান। উনি দেখতে পান যে তিন্নির শরীর থেকে রক্ত শুষে খেয়ে নিচ্ছে এই কচ্ছপের মতো অবয়বটা। যখনই নাকি হাশেম চাচা ওখানে গিয়েছে তখনই হাশেম চাচার উপরে চড়াও হয় এবং তাকে বেধড়ক আঘাত করতে থাকে, মারপিট করতে থাকে। এরপর ওনারা কিছু মনে নাই, উনি নাকি অজ্ঞান হয়ে যান। তবে ওইখানে উনি পানির নিচে শ্বাস প্রশ্বাস নিতে পারছিলেন। হাশেম চাচার মৃত্যুর পর ভালো একজন কবিরাজকে আনা হয়, কেননা তিন্নিকে কিন্তু আর পাওয়াই যায় নাই। তিন্নির লাশ যে ভেসে উঠবে তাও কিন্তু হয় নাই। বন্যার পানি কমে গেলে একটা কবিরাজকে আনা হয়। এই কবিরাজ জানায় এক ভয়ঙ্কর ঘটনা। একটা পিশাচ শ্রেণীর পানির জিন নাকি বন্যার পানিতে এখানে ভেসে এসেছিল, আর তার নজর পড়ে যায় তিন্নির দিকে। তিন্নি যখন পুকুরের মাঝ বরাবর গিয়েছে তখনই তিন্নিকে টান মেরে নিচে নিয়ে যায় আর তার সমস্ত রক্ত শুষে ওই জায়গায় মেরে ফেলে, বা রক্ত চুষে খেয়ে ওইখানে তাকে মেরে ফেলেছে। এরপর এই হাশেম চাচা যখন পুকুরে ডুব দিয়েছে সেও নাকি ওই অবয়বটাকে দেখে ফেলে, আর এই তিন্নিকে সে নিয়ে যেত না। হাশেম চাচা ওই অবয়বটাকে দেখে ফেলেছে, ওই সময়ে এই হাশেম চাচার উপরে চড়াও হয়েছে। এর মধ্যে কি হয়েছে, আবার এই যে আব্দুল কাদের সেও নেমে এসেছে। সেও নেমে এসে ওই অবয়বটাকে দেখে ফেলেছে। হাশেম চাচার সাথে টানা হেঁচড়া শুরু হয়ে গেছে। এর মধ্যে তো আশেপাশে অনেক লোক চলে আসছে। ওই অবয়বটা কি তখন বুঝতে পারে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, যেহেতু ভর দুপুর, গ্রামে অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছিল। তখন নাকি হাশেম চাচাকে ছেড়ে দিয়ে ওই তিন্নির নিথর দেহটা নিয়েই সে পালিয়ে যায়। মূলত সে ওই বডির উপরে কিছু রিচুয়াল করে নাকি তিন্নির দেহকে ভাসিয়ে দিত। কিন্তু প্রবলেম হয়ে যায় যে দুজন ব্যক্তি এই অবয়বটাকে দেখে ফেলেছে, এই জন্যই হয়তোবা তিন্নির লাশটা সে নিয়ে গেছে। অন্য কোনো জায়গায় গিয়ে হয়তোবা রিচুয়াল করেছে, তবে তিন্নির লাশের আসলে কি হয়েছিল এটা কখনোই জানা যায় নাই। তিন্নি নামের এই মেয়েটা এইভাবেই চিরতরে হারিয়ে যায়। ওই কবিরাজটি বলেছিল যে ওইখানে একটা বড় পাহাড় রয়েছে, ওই পাহাড়ের খালেই নাকি ওই অবয়বটা থাকে। বন্যার কারণে ভেসে এখানে এসে পড়েছিল, আবার সে ওই পাহাড়েই চলে গেছে। এখন আর এখানে সে আসবে না, আপাতত এই পুকুরে আর কোনো ভয় নাই। ওখানে যারা উপস্থিত ছিল এর মধ্যে কিন্তু আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন আব্দুল্লাহ ভাই, তার নানুও ছিল। এটা ছিল ওনার পাঠানো দুটো ঘটনার মধ্যে প্রথম ঘটনা। এবার আসি দ্বিতীয় ঘটনায়। তো এই আব্দুল্লাহ ভাইয়ের নানির শ্বশুর বাড়ি, অর্থাৎ ওনার নানা বাড়ি বলতে হবে আর কি, সেখানে ঘটনাটি ঘটেছিল 90-এর দশকের কোন একটা সময়। তো গ্রামের একজন লোক যাকে নানা বলে সম্বোধন করেন আব্দুল্লাহ ভাই, তার নাম হচ্ছে তাহের মিয়া। তো উনি তখন মোটামুটি 30 বছর বয়সে একজন যুবক। তবে ইনি কোনো কাজ কাম করতেন না, আর কোনো কাজ কাম না করার কারণে কেউ তার সাথে মেয়ে বিয়ে দিতে রাজি হতো না। এই লোকটাও সারাদিন এখানে ঘুরে ওখানে ঘুরে, এইভাবে ঘোরাঘুরি করেই দিন কাটায়। একদিন গ্রামের রাস্তার উল্টো পাশে অন্য গ্রামে সে ভর দুপুরবেলা দেখতে পায় যে অনেকগুলো শূকর, মানে একটা দলে অনেকগুলো শূকর রয়েছে, কিন্তু এই শূকরগুলো চড়ানো যে লাগবে, চড়ানোর জন্য রাখাল লাগবে, এই রাখাল নাই। সাধারণত দেখা যায় যে গ্রামে এই শূকর চড়ানোর জন্য রাখাল আসে, অনেকগুলো শূকর নিয়ে এখান থেকে ওখানে ঘুরে বেড়ায়। এই শূকরগুলো কি করছে, একটা আবাদি ধানের ক্ষেত নষ্ট করছিল। এটা দেখে এই যে তাহের মিয়া সে কি করেছে, ওই শূকরগুলোকে তাড়িয়ে দেয়। তো শূকরগুলো রাস্তা পার হয়ে একটা গ্রামে ঢুকে পড়ে। তো তাহের মিয়াও তাড়াচ্ছে, তাদেরকে ধাওয়া করেছে। তখন তাহের মিয়া দেখে যে এই শূকরগুলো একটা পুরনো বট গাছের কাছে যাওয়ার সাথে সাথে সবগুলো একসাথে অদৃশ্য হয়ে যায়। এই দৃশ্য দেখে তাহের মিয়া তো ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে এটা কোনো স্বাভাবিক কিছু ছিল না।
তবুও এই বিষয়ে কাউকে কিছু না বলে বাড়িতে চলে আসে, কারণ এমনিতেই সে কাজ কাম করে না, তার উপর আবার সে শুকুরের পিছনে ধাওয়া করতে করতে আর এক জায়গায় চলে গেছে, কাজ কাম না থাকলে যা হয় আর কি, এই কথা বলে তার বাড়ির থেকে বকাঝকা করতেই পারে। এই জন্যই মূলত সেই বিষয়ে কিছু বলে নাই। বেশ অনেকদিন কেটে যায়, কোনো সমস্যা হয় না। একটা সময় তাহের মিয়া এই বিষয়টা ভুলেই যায়। তো হয় কি, গ্রামের যারা আছেন, যারা আশেপাশে মাঠে কাজ করেন, তাদের যখন জল বিয়োগ করার প্রয়োজন হয় তখন তারা বিভিন্ন ঝোপঝাড় এই সমস্ত জায়গাগুলোতেই আসলে জল বিয়োগ করে থাকেন। তো এই তাহের মিয়া উনি একদিন রাতের বেলা কলা গাছের একটা ঝোপের কাছে গিয়ে জল বিয়োগ করার প্রস্তুতি নিয়েছেন। তো উনি জল বিয়োগ করেছেনও, যখনই উনি উঠবেন তখনই তার কাছে মনে হলো ঠান্ডা একটা বাতাস এসে তাকে ধাক্কা দিল। উনি পেছন দিকে তাকাতেই দেখেন বিশাল বড় আকৃতির একটা শূকর। জঙ্গলি শূকরও এত বড় হয় না। এই শূকরটা দেখে তার মনে পড়ে যায় ওই দিনের কথা, যেই দিন শূকরগুলোকে তাড়া করে ওই বট গাছের কাছে নিয়ে গিয়েছিল। সে দৌড় দেওয়ার চেষ্টা করে, যেদিকেই দৌড় দিতে যায় ওই শূকরটা তার সামনে চলে আসে। ডানে যদি যাওয়ার চেষ্টা করে ডানে ওই শূকরটার সামনে চলে আসে, আবার বায়ে যাওয়ার চেষ্টা করলে বায়ে চলে আসে। মানে শূকরটা তাকে ছাড়ছে না, তার সামনে চলে আসছে। অনেক সময় কোনো মানুষকে যদি আমরা আটকাতে চাই, সে যদি ডানে যেতে চাই আমরা ডানে সরে যাই, বায়ে যেতে চাইলে বায়ে সরে যাই, ওই রকম করছে শূকরটা, তার পিছু ছাড়ে না। এর ভিতরে কি করেছে, কোনো না কোনো ভাবে সে একটা ঝেড়ে দৌড় দিয়েছে, শূকরটাও তার পিছনে ঘোত ঘোত করতে করতে দৌড় দিয়েছে। যেহেতু তার বাসাটা খুব কাছেই ছিল, সে দৌড়ে বাসায় ঢুকবে, কিন্তু সে হোঁচট খেয়ে পড়ে যায়। আর হোঁচট খেয়ে পড়েছে একদম দরজার কাছাকাছি। ওই সময় সে এক হাত দিয়ে ঘরের চৌকাঠ টেনে ধরে, আর ওই সময় শূকরটা তার পায়ে প্রচন্ড জোরে একটা কামড় দিয়েছে। কামড় দিয়েই পেছন দিকে টান দিয়েছে, এত জোরে হ্যাঁচকা টান দিয়েছে যে এই তাহের মিয়া ঘরের চৌকাঠ ভেঙে পেছন দিকে চলে যাচ্ছে, ওই শূকরটা তাকে নিয়ে যাচ্ছে। আর ওই সময় এই তাহের মিয়া দিয়েছে চিৎকার, আর ঘরের চৌকাঠ ভেঙে গেছে। এই শব্দে বাড়ির লোকজন জেগে যায়। ওই সময় ওই শূকরটা তাকে ছেড়ে দিয়ে চলে যায়। বাড়ির লোকজন যখন বের হয়ে এসেছে তখন দেখে এক আজব ব্যাপার। এই তাহের মিয়া, তার শরীরে কোনো জামা কাপড় নাই, সে আজব অঙ্গভঙ্গি করছে, নাচানাচি করছে, নিজের মতো করে গান গাচ্ছে, এবং ওই সময় সে নিজের গালেই ক্রমাগত আঘাত করছে। এই অবস্থা দেখে তার বাবা তাকে ধরে নিয়ে তার জামা কাপড় ঠিকঠাক করে দেয়, গ্রামের মানুষকে ডাক দেয়। গ্রামের মানুষ তখন আসে। আসার পর তাহের মিয়ার এরকম আচরণ দেখে বিস্মিত হয়ে যায়। সবাই মিলে তাকে ধরে রাখতে পারছে না, এমন একটা অবস্থা। এত রাত্রে এখন কি করা যাবে, এত রাত্রে কবিরাজ কোথায় পাওয়া যাবে? তো কোনো রকম ভাবে রাতটা তারা কষ্টে সৃষ্টে পার করেন, বাড়ির লোকজন ঘুমাতে পারেন নাই। সকালবেলা পার্শ্ববর্তী এলাকা থেকে একজন কবিরাজকে ডেকে আনা হয়। কবিরাজ আসে, আসার পর সে আসন বসায়, শুরু হয় জিন হাজির করার কার্যক্রম। কিছুক্ষণ পর জিন হাজিরও হয় নাকি তাহের মিয়ার শরীরে। তো কবিরাজ জিজ্ঞেস করে জিনকে, এই তুই এর পিছনে লাগছিস কেন? তখন ওই জিনটা বলে যে এই জিনের গোত্রের কিছু বাচ্চা জিনেরা নাকি শূকরের বেশ ধরে সফর করছিল। এই তাহের মিয়া তাদের দেখে ফেলেছে আর তাদের উপর আঘাত করছে, ঢিল ছুঁড়েছে। এই কারণেই বাধ্য হয়ে তারা তাদের সফরের রাস্তা পাল্টিয়ে ওই বট গাছে আশ্রয় নেয়। আর ওই সময় নাকি একজন বয়স্ক জিন হিসাবে এই জিনটাও তাদের সাথে ছিল। সমস্যা হয় কি, এই বট গাছে আসার পর নাকি তারা এখান থেকে আর সেভাবে যেতে পারছে না। আর তারা যদি এখান থেকে চলেও যায় এই অবস্থায় অনেক ক্ষতি নাকি হয়ে যাবে। ওই সময় কবিরাজ বলে, তোরা অন্যের ক্ষেত নষ্ট করছিস, তাও আবার ভর দুপুরে, রাতের বেলাও না। তা কোন মানুষটা এটা দেখলে বাধা দেবে না? তার মেয়ে তো ঠিক কাজই করছে, ও তো কোনো ভুল করে নাই, ও যেটা করছে একদম ঠিক কাজ করছে, এখানে কোনো ভুল নাই। যদি ভুল কিছু হয়ে থাকে তা তোদের হয়েছে। আর তোরা কেন দিন দুপুরে শূকরের বেশ ধরে একদম প্রকাশ্য দিবালোকে দৃশ্যমান হয়ে অন্যের ক্ষেত নষ্ট করবি? এটা তো ঠিক না।
এই সমস্ত আবদার তো চলবে না, এই সমস্ত জ্বালাতন তো চলবে না, চলে যেতে হবে, সোজা চলে যা। তখন জিন বলে, আমি তো এত কিছু বুঝি না, ও আঘাত করেছে আর আমরা এখানে আশ্রয় নিছি, আমরা এখান থেকে যেতে পারতেছি না আর ওর কাছ থেকেও যাব না। তখন কবিরাজ বলে, আচ্ছা কি নিলে তুই চলে যাবি বলতো? জিন বলে, আমরা এখান থেকে যেতে পারবো না, তোরা যাই দিস না কেন, আমাদেরকে কিছু বছর এখানে থাকতেই হবে, তা না হলে আমাদের ক্ষতি হয়ে যাবে। এটা আমাদের একটা জটিল পদ্ধতি, জিনেদের জগতের অনেক নিয়ম কানুন আছে, এইটা তার মধ্যে একটা। এই কথা শোনার পর ওই কবিরাজ নাকি একটা বিশেষ পদ্ধতিতে এই জিনকে তাহির মিয়ার থেকে আলাদা করে ফেলে, আর ওই জিনগুলোকে নাকি ওই বট গাছ থেকে সরিয়ে নিয়ে পার্শ্ববর্তী একটা কবরস্থানের বড় ডিম গাছে আটকে ফেলে এবং এমন ব্যবস্থা করে দেয় যেন আগামী 10 বছর এরা এই গাছেই বন্দি থাকে, এমনকি কাউকে ভয়ও দেখাতে না পারে আর এখান থেকে বের হতেও না পারে, এমনভাবে এই কাজটা করে দিয়েছে। এরপর ওই কবিরাজ গ্রামবাসীকে বলে যায় যে এই জিনগুলো আর তাহিরের উপর আসর করবে না, 10 বছর ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। 10 বছর পর ওই কবিরাজ এসে এই জিনগুলোকে স্থায়ীভাবে অন্য জায়গায় পাঠিয়ে দেবে। এই কথা বলে কবিরাজ চলে যায়। ঘটনা কিন্তু এখানে শেষ হয় না। দেখা গেল 10 বছর যাওয়ার আগেই ওই কবিরাজটি মারা যায়। তাই 10 বছর পর কবিরাজটা তো আর আসতে পারে নাই। এই কারণেই এই জিনগুলো ওখান থেকে ছাড়া পেয়ে যায়। ছাড়া পাওয়ার পর শুরু হয় আর একটা সমস্যা। তখন এই জিনগুলো অনেককে নাকি ভয় দেখায়। কিছু কিছু ভয়ঙ্কর ঘটনা তো ঘটবে, এটাই স্বাভাবিক। এক রমজান মাসে এক ছেলে বাজার থেকে ইফতারি কিনে বাড়িতে ফিরছিল ওই কবরস্থানের পাশ দিয়ে। ওই ছেলেটা ওই নিম গাছের নিচ দিয়ে যাচ্ছিল, তখন তার হাত থেকে একটা পেঁয়াজু পড়ে যায়। সে সেটা তুলে নেয় এবং খেয়ে ফেলে। বাচ্চা ছেলে, সে রোজা ছিল না, এই কারণে খেয়ে নিয়েছে। তারপর বাসায় যাওয়ার পর নাকি হঠাৎ করে তার বুকে ব্যথা শুরু হয়। পেটে ব্যথা হলে একটা কথা ছিল, বুকে ব্যথা শুরু হয়েছে। এরপর নাকি ছটফট করতে করতে সেইটা মারা যায়। অনেকে মনে করে এইটা ওই জিনেদেরই কাজ ছিল। তবে এই বিষয় নিয়ে কোনো ওঝা কবিরাজ এদের কাউকে ডাকা হয়নি। এটাই ছিল প্রথম ঘটনা 10 বছরের মধ্যে। কেউ কেউ ভেবেছে এমনি হয়তো মারা গেছে, কিন্তু এরকম একটা ছেলে হঠাৎ করেই মারা গেল। বাড়িতে এসে যখন বুকে ব্যথা হয়েছে তখন বাড়ি থেকে জিজ্ঞেস করি, তুই কি খাইছিলি? তখন বলেছে যে এরকম একটা পেঁয়াজু পড়ে গেছিল নিম গাছের নিচে, ওইটা তো আমি উঠাই খাইছি। এখন পেঁয়াজু খেলে পেটে ব্যথা হতে পারে, যেহেতু নিচে পড়েছিল, ধুলাবালি লেগেছে, তাই বলে বুকে ব্যথা হবে? এই জন্য অনেকে মনে করেছে জিনের বদনজরের কারণে এটা হয়েছে, অথবা ওরা ইচ্ছা করে ওই খাবারের উপর এমন কোনো জাদুটোনা করে দিয়েছিল যার কারণে ওই খাবারটা খেয়ে ও মারা গেছে। এটা এক একজন এক এক কথা বলেছে ওই সময়। আর এই যে কবরস্থানের যে রাস্তাটা, এটা বাজার থেকে গ্রামে আসার একটা শর্টকাট রাস্তা, তাই সবাই এই রাস্তা দিয়েই আসতো। রাতে অনেকে অনেক কিছুই দেখেছে। কেউ রাতের বেলা ওই কবরস্থানের বিভিন্ন কবরে নাকি আগুন জ্বলতে দেখেছে, কেউ চিৎকার শুনতে পেয়েছে, কেউ আর বাচ্চাকেও দেখেছে। এমনকি এক রমজান মাসে একজন লোক দেখে যে একটা পিচ্চি ছেলে হঠাৎ করে তার সামনে চলে এসেছে। রাতের বেলা সে আসছিল, এসেই বলতেছে, লেজ ছাড়া খাসি দিবি, লেজ ছাড়া খাসি। ওই লোক তো বোঝে না লেজ ছাড়া খাসি, এই ছেলেটাই বা কে, কার ছেলে। গ্রামে কিন্তু ছোট বাচ্চা কাচ্চাদেরকে দেখলে অনেকেই বলে যায়, তোমার বাবার নাম কি? বাবার নাম বলে বুঝতে পারে যে সে কোন বাড়ির ছেলে বা কার ছেলে। তো উনি বলছে, এই তোমার বাবার নাম কি, কোন বাড়ির ছেলে তুমি? সে কোনো কথা বলে না, বলে যে লেজ ছাড়া খাসি দিবি, লেজ ছাড়া খাসি, আমার লেজ ছাড়া খাসি চাই। সে তো বুঝতে পারে না, সে চলে আসছে। আসার পর যখন কয়েকজনকে বলেছে, এই ওইখানে একটা বাচ্চা দেখলাম পাগলের মতো কি যেন বলে, লেজ ছাড়া খাসি চায়, তখন লোকজন বলতেছে যে কোন জায়গা দেখছো? ওই নিম গাছ তলার ওখানে। সর্বনাশ, ওই জায়গা তো ভালো না। আর লেজ ছাড়া খাসি মানে তো মানুষের বাচ্চা। এইটা নাকি জিনেরা মাঝে মাঝে বলে লেজ ছাড়া খাসি, এটা দ্বারা মানুষের বাচ্চাকে বোঝানো হয়। তখন তো সবাই ভয় পেয়ে যায়, ওই রাস্তাটা ব্যবহার করা একদমই বাদ দিয়ে দেয়। খুব ইমার্জেন্সি ছাড়া কেউ ওই রাস্তাটা ব্যবহার করতো না। দিনের বেলাতেও
কয়েকজন মিলে যেত, আর রাতের বেলাতেও যদি খুব ব্যবহার করতেই হতো কয়েকজন মিলে ওখান দিয়ে আসতো। তবে রাতের বেলা হয়তোবা হাজারে একজন খুব দরকার পড়লে সেটা ব্যবহার করতো আর কি। এরপর অনেক দিন সেখানে তো আসলে মানুষজনের আসা যাওয়া অনেকটাই কমে গিয়েছে। ঘটনাটা চাপা পড়ে যায় সময়ের সাথে সাথে। একদিন হয় কি, একজন বৃদ্ধা মহিলা ওই কবরস্থানের পাশে যে বাঁশ ঝাড় রয়েছে, ছোটখাটো একটা বাসা রয়েছে, সেই বাঁশঝাড়ে শুকনো বাঁশের পাতা করা ছিল জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য। তখন সে দেখে একটা কুকুর হঠাৎ করেই বাঁশঝাড়ের ঝোপ থেকে বেরিয়ে আসে এবং কিছু বুঝে ওঠার আগেই তাকে কামড় দিয়ে মাংস ছিঁড়ে নিয়ে আবার সেই ঝোপের মধ্যে গিয়ে মিলিয়ে যায়। ওই ঝোপটা নাকি অনেক ছোট ছিল, ওখানে একটা কুকুর নাকি ঢুকে যে বেরিয়ে যাবে বা সে ওখানে ঘাপটি মেরে বসে থাকবে এটা আশা করা যায় না। এমত অবস্থায় গ্রামবাসী মসজিদের ইমামের কাছে ঘটনাটা বলে। ইমাম সাহেব পরদিন তার সাথে করে তার ওস্তাদকে নিয়ে আসে। ওস্তাদ সবাইকে যেতে বলে ওই নিম গাছের ওখানে। সবাই ওখানে যায়, উনিও ওখানে গিয়ে নিম গাছের নিচে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এরপর গ্রামবাসীর কাছে সব কথা উনি বলতে শুরু করেন। উনি বলেন, এখানে তো অনেকগুলো জিনকে আটকে রাখা হয়েছিল, তবে ওরা আসলে কারো ক্ষতি করতে চায় না। তবে এই গাছের যে ছায়া, এই ছায়াটা যদি কেউ পেরিয়ে যায় তখন নাকি ওদের কিছু ক্ষতি হয়, এই জন্য ওরা ভয় দেখানোর চেষ্টা করে। আর ওই যে ছেলেটা মারা গিয়েছিল এর পেছনে নাকি এদের হাত নেই। মানুষ এমনি এমনি আলোচনা করেছে ওই ছেলেটা অন্য কোনো কারণে মারা গেছে, জিনেরা একে কিছুই করেনি, আর তারা এখানেই থাকবে। এই জায়গাটা তাদের ভালো লেগে গেছে, যদিও বা এখানেই তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল, তবে এই জায়গাটা তাদের ভালো লেগে গেছে। তবে ওরা কথা দিয়েছে ওরা বিনা কারণে কাউকে ভয় দেখাবে না, আর ওদেরকে যদি কেউ হঠাৎ করে দেখেও ফেলে কেউ যেন ভয় না পায়। আর একটা কথা, সেটা হচ্ছে এই যে যেই মহিলা, এই মহিলাকে কেন আক্রমণাত্মক হয়ে কামড়ে দিল? এই মহিলা নাকি এই নিম গাছের এখানে ময়লা ফেলতো, কারণে অকারণে নাকি ময়লা ফেলতো। মূলত এই কারণেই ওই বৃদ্ধা মহিলাকে কুকুর হয়ে কামড়ে দিয়েছিল। এছাড়া তারা কাউকে আক্রমণ করবে না এমনটাই বলেছিল। আর এমনি টুকিটাকি ভয় দেখিয়েছে, এই যে লেজ ছাড়া খাসি চাই এগুলো এমনি ভয় দেখিয়েছে আর কি। এরপরে নাকি এখানে আসলে টুকিটাকি কিছু ঘটনা ঘটেছে, তবে ওই রকম বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কাউকে করেনি। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে এই ঘটনায় কিন্তু আমরা গ্রামের নামটি বলিনি, ইউনিয়নের নাম বলেছি। এর পিছনে কারণ হচ্ছে এখানে যে জিনেরা থাকে এদেরকে নাকি বন্দি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কবিরাজ পায়তারা করেছে, এখানে আসার চেষ্টা করেছে। আর এটা জানাজানি হলে কিছু দুষ্টু কবিরাজ এখানে এসে ওদেরকে বন্দি করার প্রক্রিয়া চালাতে পারে, যেহেতু ওরা এখন কাউকে ভয় দেখায় না, কারো ক্ষতি করে না। এই জন্যই মূলত সঙ্গত কারণেই গ্রামের নামটি আমরা বললাম না, বা আমাদেরকে আসলে বলতে নিষেধ করেছিলেন আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন। তো ধন্যবাদ জানাচ্ছি আব্দুল্লাহ ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারে থার্সডে নাইটের 183তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমার নিজ জেলা রাজবাড়িতে ঘটে যাওয়া। আর ঘটনাটি আমি একা সংগ্রহ করেছি এটা বললে ভুল হবে। আমার সাথে আমাদের মডারেটর রাকিব ছিল, আমার সাথে আমাদের টিম মেম্বার আরাফ ছিল, আমরা তিনজনই এই ঘটনাটি সংগ্রহ করেছি। তবে যার কাছ থেকে সংগ্রহ করেছি উনি আমার খুব কাছের একজন বড় ভাই, ওনার নাম হাফেজ আব্দুল্লাহ আল মামুন। উনি বেশ কিছু বছর সৌদি আরবে একটা মসজিদের খেদমতে ছিলেন, সৌদি আরবের দাম্মামের একটা মসজিদে। এরপর উনি বাংলাদেশে স্থায়ীভাবে ফেরত আসেন। এখন উনি বর্তমানে ভবানীপুর পৌর কবরস্থান যে মসজিদ, এই মসজিদের ইমাম হিসাবে দায়িত্ব পালন করছেন। ওনার একটা ছোট্ট ভিডিও ক্লিপ কিন্তু আমরা প্রচার করেছিলাম।
তো এই যে মামুন ভাই, এই মামুন ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা কিন্তু অনেক আগে আমি বলেছিলাম। উনি বিদেশে যাওয়ার আগে গার্ড কলোনি বলা হয় একটা জায়গাকে, রেলওয়ের একটা এরিয়া, তো ওই গার্ড কলোনি মসজিদের ইমাম হিসাবে দায়িত্ব পালন করতেন। তো ইমাম হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে উনি একটা ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হয়েছিলেন। কেননা উনি বাইসাইকেল নিয়ে কয়েকটা পথ দিয়ে আসতেন, কারণ ওই মসজিদে যাওয়ার জন্য 3টা পথ রয়েছে। একটা হচ্ছে রাজবাড়ির যেই প্রাণকেন্দ্র পান্না চত্বর দিয়ে রেলওয়ে মাঠের পাশ দিয়ে, ওখানে একটা পাবলিক লাইব্রেরি রয়েছে, পাবলিক লাইব্রেরির পাশ দিয়ে পাকা রাস্তায় রয়েছে, ওইটা দিয়ে সরাসরি মসজিদে যাওয়া যায়। আর একটা হচ্ছে রাজবাড়ির রেলগেট থেকে, 1 নম্বর রেলগেট থেকে প্রেস ক্লাবের পাশ দিয়ে একটা পাকা রাস্তা ঢুকে গেছে, এইটা দিয়েও আবার ওখানে যাওয়া যায়। আর একটা হচ্ছে যে রাজবাড়ির যিনি এসপি সাহেব, ওনার বাসার উল্টো পাশে একটা রাস্তা রয়েছে, মানে ওনার বাসার যে গেট, এই গেটের সামনে যে মেইন রাস্তা, ওই রাস্তার উল্টো পাশে আর একটা জায়গা রয়েছে, ওখানে ছোট্ট একটা কালভার্টের মতো রয়েছে, ওইটা দিয়েও যাওয়া যায়। এই 3টা রাস্তা রয়েছে, 3টা রাস্তা কিন্তু পাকা রাস্তা, অনেক আগে থেকে এটা পাকা রাস্তা। তো উনি মূলত একবার এই কালভার্টের এখানে একটা ভয় পেয়েছিলেন, এটা আমি প্রচার করেছিলাম, এটা নিয়ে এখন আর কথা বলাটা সমীচীন হবে না। তবে উনি আর একটা ভয় এখানে পেয়েছিলেন। এই পথ দিয়ে আসতে গেলে, যারা ওই পথ দিয়ে আসা যাওয়া করেছেন, তারা দেখেছেন যে এখানে বড় বড় কড়ই গাছ রয়েছে, অনেক পুরনো কড়ই গাছ রয়েছে। এর মধ্যে কিন্তু রাস্তার পাশে অনেক পুরনো এবং বড় একটা মেহগনি গাছও রয়েছে। এই গাছগুলো কিন্তু সচরাচর কাটা হয় না, কারণ রেলের গাছ। এই গাছগুলো কাটার ক্ষেত্রে অনেক ধরনের সরকারি নিয়ম কানুন কিন্তু রয়েছে, যার কারণে বহু বছর যাবৎ এরকমই রয়েছে। উনি মাগরিবের নামাজ পড়াতে আসবেন। ওই সময় কিন্তু উনি একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন, আর সেই মাদ্রাসার নাম হচ্ছে বিনোদপুর হাফিজিয়া কওমি মাদ্রাসা, যেটা রাজবাড়ির 2 নম্বর রেলগেটের খুব কাছাকাছি সুইপার কলোনির আগে একটা মাদ্রাসা পড়ে। ওই সময় উনি ওই মাদ্রাসার শিক্ষক ছিলেন। প্রতি ওয়াক্তের নামাজটা উনি বাইসাইকেল নিয়ে ওই মসজিদে পড়াতে আসতেন। তো মাগরিবের নামাজ পড়াতে উনি রওনা দিয়েছেন, ওই দিন বের হয়েছেন। ওই সময় কিন্তু মানে সময়টা এমন ছিল যে মাগরিবের ঠিক আগে আগে আকাশটা অদ্ভুত রকমের নাকি লাল ছিল। অনেক সময় ঝড়ো আবহাওয়ার আগে হঠাৎ করে পশ্চিম আকাশ অনেকটা লাল হয়ে যায়, অনেকটা হলদেটে হয়ে যায়, এরকম ছিল। আর সালটা উনি অনুমান করেছেন যে 2006 কি 7 সাল এরকম আর কি। উনি বাইসাইকেল নিয়ে রওনা দিয়েছেন। উনি রওনা দিয়েছেন ওই যে এসপি সাহেবের বাসার উল্টো পাশে যে রাস্তাটা, এইটা দিয়ে, যেখানে উনি আগে একবার ভয় পেয়েছিলেন। কি মনে করে ওই পথ দিয়ে রওনা দিয়েছেন। তো যখন ওই দিক দিয়ে উনি যাওয়া শুরু করেছেন, তখন ওই রেলের মাঠের দিকে তাকিয়ে দেখেন রেলের মাঠের ভিতরে একটা মানুষও নাই। সাধারণত বিকাল বা সন্ধ্যার আগ দিয়ে অনেকেই দেখা যায় যে মাঠে খেলছে, তো উনি তাকিয়ে দেখেন যে একটা মানুষও নাই। চিন্তা করলেন যে হয়তোবা ঝড় উঠবে বা এরকম কোনো খারাপ আবহাওয়া কেউ মনে করেছে, এই জন্য হয়তোবা কেউ আসেনি। উনি সাইকেল চালিয়ে যাচ্ছেন, যেতে যেতে যখনই ওই মেহগনি ওই গাছটার কাছে এসেছেন, ওই মেহগনি গাছের পেছন দিকে একটা ছোট ডোবার মতো আছে। ওই ডোবার পাশে কিন্তু বেশ ঝোপঝাড় রয়েছে, যেটা এখনো রয়েছে। হঠাৎ করে মনে হলো ওই ঝোপঝাড়গুলো ভয়ঙ্করভাবে নড়াচড়া করে উঠলো, আর এমনভাবে নড়াচড়া করেছে, এক গাছ মনে হচ্ছে আর এক গাছের সাথে বাড়ি খেয়েছে, শব্দ হয়েছে। উনি ওই দিকে তাকিয়েছেন। উনি কিন্তু সাইকেল আস্তে আস্তে চালাচ্ছেন, কারণ তখনও মাগরিবের আজান দেয়নি। উনি ওই দিকে তাকালেন, তাকানোর পর দেখতে পেলেন যে বোরখা পরা একটা অবয়ব। এই অবয়বটা মনে হচ্ছে মাটির 2 হাত উপর দিয়ে ভেসে ভেসে আসছে, আর সে যেই রাস্তা দিয়ে ভেসে আসছে তার সামনে থেকে গাছগুলো 2 পাশ থেকে সরে যাচ্ছে একা একাই, সে এগিয়ে আসছে। আর পেছনে থাকা যে গাছগুলো মনে হচ্ছে একটার একটার সাথে বাড়ি খাচ্ছে। যখনই সে কিছুটা এগিয়ে আসে, গাছ দুটো তো সামনের থেকে সরে গেছে বা সামনের যে গাছগুলো সরে গেছে, সে যখন একটু এগিয়ে আসে ওই গাছগুলো আবার সাথে সাথে সোজা হয়ে যায়, তখন একটার সাথে আর একটা বাড়ি খায়। উনি এটা কিন্তু দেখছেন, সাইকেলের গতি উনি কমিয়ে দিয়েছেন। কি ব্যাপার, এটা কি?
উনি কৌতূহলী হয়ে দেখছেন। তখনও কিন্তু উনি ওরকম ভয় পান নাই, কারণ মাগরিবের আজান তো দেয় নাই, আশেপাশে তো আলো আছে। উনি দেখছেন যে বিষয়টা কি হয়। তো উনি খেয়াল করলেন ওই জিনিসটা ভাসতে ভাসতে ওই মেহগনি গাছের কাছে আসলো। তো মামুন ভাই বললেন যে ওই অবয়বটা খুব সুন্দর একটা বোরখা পরা ছিল, খুবই সুন্দর বোরখা, আর তার হাতে মেহেদি লাগানো ছিল, হাত দুটো অনেক ফর্সা ছিল। তো উনি এটা কিন্তু দেখেছেন। আর তার হাতে একটা ভ্যানিটি ব্যাগ ছিল, দেখে মনে হচ্ছিল এটা একটা চামড়ার তৈরি ভ্যানিটি ব্যাগ। উনি কিন্তু এটাও খেয়াল করেছিলেন এই অল্প সময়ের মধ্যে, কারণ উনি খুব কৌতূহলী হয়ে জিনিসটাকে দেখছিলেন যে আসলে জিনিসটা কি কি করে। এরপর হঠাৎ করে ওই অবয়বটা কিছুটা ঘুরে তার সাইকেলের সামনে চলে আসছে। আসার সাথে সাথে উনি তো সাইকেলের ব্রেক করে ফেলেছেন যে হঠাৎ করে সামনে চলে আসছে। আর তখন ওই জিনিসটার চেহারাটা উনি দেখেছেন। উনি দেখলেন ওই জিনিসটার মাথার অবয়বটা বোঝা যাচ্ছে, মানে মাথাটা আছে, কিন্তু সামনে যে মুখের উপর যে মেকআপ পরা থাকে এই মেকআপটাও নাই, তার যে ফেস এই ফেসটাও নাই। মনে হচ্ছে তার মাথাটা যেখানে থাকার কথা ওই জায়গাটা শূন্য, আর ওই জায়গাটা এমনভাবে শূন্য যে মাথার উপর যে হেজাবটা পরা রয়েছে ওই হেজাবের পেছনের অংশটাও দেখা যাচ্ছে। অর্থাৎ কোনো একটা কাচের বলের উপরে যদি আমরা কোনো একটা কাপড় পেঁচিয়ে দেই, এটা তো স্বচ্ছ, আমরা কিন্তু সামনের অংশটা দিয়ে পেছনে থাকা ওই কাপড়টা দেখতে পাবো। মনে হচ্ছে ওই জায়গাটা পুরোটাই শূন্য, একটা শূন্য জিনিসের উপরে হেজাব পরানো আছে, অথচ তার হাত রয়েছে, পা রয়েছে, তার কাঁধে একটা ভ্যানিটি ব্যাগও রয়েছে। যখনই এটা উনি দেখেছেন সাথে সাথে তো উনি এতটা ভয় পেয়েছেন, তখন ওনার আসলে হুঁশ ফেরত আসে যে এতক্ষণ কেন উনি ভয় পান নাই। একটা ঘোরের মধ্যে উনি চলে গিয়েছিলেন। উনি তো সাইকেল নিয়ে পড়েই গিয়েছেন। এরপর সাহস করে কোনোরকম ভাবে সাইকেলটা ঠিক করেছেন, তখনও কিন্তু ওই অভাবটা ছিল সামনেই। এরপর উনি সাহস করে জোরে জোরে দোয়া পড়া শুরু করেছেন, সাইকেলের ক্রিং ক্রিং বেল বাজানো শুরু করেছেন। তখন ওই অভাবটা নাকি পাশ থেকে সরে যায়, অর্থাৎ ওই সামনে যেখানে ছিল ওইখানের ওই জায়গাটা থেকে একটা পাশে আসে, আবার পাশ থেকেও সরে চলে যায়, মানে ওই রাস্তা থেকে এই যে মাটির যে ঢালটা রয়েছে ওইখানে নেমে যায়। এরপর উনি সাইকেল চালানো শুরু করেন। এত গতিতে সাইকেল চালিয়েছিলেন যে উনি ওই সময় ওনার গতির কারণেই ফাঁকা রাস্তাতেই পড়ে যাওয়ার উপক্রম হয়েছিলেন। কোনো মতো উনি মসজিদে যান, হাঁপাতে থাকেন। ওনার মসজিদের যারা ওই সময় মুসল্লি ছিলেন তখনও কিন্তু আজান দেয় না, আজান দিবে দিবে ভাব, এমন একটা অবস্থা। মসজিদে যিনি মুয়াজ্জিন ছিলেন উনি চিন্তা করছেন কি ব্যাপার, এত তাড়াহুড়া করে আসলো কেন, এখনো তো আজান দেয়নি, আজান দেবে এমনটা না যে আজান হয়ে গেছে বেশ কিছুক্ষণ ওনারা অপেক্ষা করছেন তার জন্য, উনি যেহেতু নামাজ পড়াবেন ইমাম সাহেব, তা তো না। এইরকম হন্তদন্ত হয়ে উনি আসছেন, ঘেমে একদম একাকার। তখন জিজ্ঞেস করেন কি হয়েছে, তখন মামুন ভাই বলেন যে এই ঘটনা। উনি তখন বললেন যে হ্যাঁ, এই রাস্তায় এরকম জিনিস দেখা যায়। আর এইরকম জিনিস কিন্তু উনি ওইখানে 2 বার দেখেছিলেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তো এটা ছিল ওনার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এরপর আর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, সেটা হচ্ছে যে ওইখানে একটা কূপ রয়েছে, যেই রাস্তাতে এই ঘটনাটি ঘটেছিল ওই রাস্তা থেকে এক সাইড দিয়ে একটা পাকা রাস্তা চলে গিয়েছে। ওর আশেপাশে কিন্তু বেশ কিছু অবকাঠামো রয়েছে, তার পাশে একটা মহিলা হাই স্কুল রয়েছে, শেরেবাংলা গার্লস বলে ওইটাকে, তো ওইটা রয়েছে। এই শেরেবাংলা গার্লসের উল্টা পাশেই রয়েছে রেলের একটি বিশাল কুয়া। ওখানে কিন্তু বিশাল একটা পানির ট্যাঙ্কও রয়েছে, অনেক আগের পানির ট্যাঙ্ক আর কি। ওই কুয়া থেকে পানি উঠানো হতো, একটা সময় পানি উঠানো হতো। কুয়াটা এখন দেখা যাচ্ছে যে পরিত্যক্ত হয়ে গেছে। তবে ওই কুয়ার যে পাইপটা, এই পাইপটা কিন্তু মাটির অনেক গভীরে। হতে পারে ওই গভীর থেকে এখনো পানি তোলা হয়, কারণ আমি দেখেছি যে ওই যে ইঞ্জিন রুমটা এখনো সচল আছে। কিন্তু কুয়ার ভিতরে তাকালে দেখা যায়
যে এই কুয়াটা ভরে গেছে। যেহেতু ওই কুয়ার অনেক গভীরে এই পাইপটা বসানো, তাই পাতাল থেকে পানি ওঠাটা এখনো স্বাভাবিক, তবে আপাত দৃষ্টিতে সেটা পরিত্যক্ত বলেই মনে হয়েছে। তো মামুন ভাই যখন ওই প্রেস ক্লাবের পাশ দিয়ে ওই রাস্তা দিয়ে আসেন, ওই রাস্তা দিয়ে যখন আসেন ওইখান থেকে আবার আর একটা রাস্তা রয়েছে। তার মানে হচ্ছে ওই ওখানে পাশাপাশি যে রাস্তা, আমরা মাত্র যেই রাস্তার ঘটনাটা বললাম, তো ওইটা একটা রাস্তা, আবার প্রেস ক্লাবের পাশ দিয়ে আর একটা সোজা রাস্তা চলে গেছে। আমরা দুটো লাইন যদি চিন্তা করি এবং দুটো লাইনের যদি একটা সংযোগ চিন্তা করি, ইংরেজি এইচ আকৃতি হয়। মূলত ইংরেজি এইচ আকৃতির যে সংযোগটা, মানে দুটো লাইনের মধ্যবর্তী একটা লাইন যেটা এইচ এর মতো হয়ে গেছে, ওইটা তো একটা রাস্তা, পাকা রাস্তা। ওই রাস্তার পাশেই এই কুয়াটা। উনি এক রাতে ওই দিক দিয়ে আসছিলেন এশার নামাজের পর। উনি যখন ওই দিক দিয়ে আসছেন, হঠাৎ করে কে যেন তাকে ডাক দিয়ে ওঠে খুব গম্ভীর কণ্ঠে, এই মামুন, এরকম বলে। তো ওনার অনেক বন্ধু বান্ধব আছে, আর ওনার বাবা খুবই রিনাউন্ড একজন শিক্ষক ছিলেন। উনি মারা গেছেন, খলিল স্যার। ইয়াসিন উচ্চ বিদ্যালয়, যেটা রাজবাড়ির প্রাণকেন্দ্রে অবস্থিত, এই ইয়াসিন উচ্চ বিদ্যালয়ে খুব রিনাউন্ড একজন টিচার ছিলেন উনি। অনেক সময় হতো কি, ওনার বন্ধু বান্ধব যারা মাদ্রাসায় লেখাপড়া করেন নাই, জেনারেল লাইনে লেখাপড়া করেছেন, তো ওনার সাথে মাঝে মাঝে একটু মজা করতেন, এই মামুন, এই মামুন বলে। উনিও তাদের সাথে আবার মজা নিতেন, ভালো সম্পর্ক তাদের সাথে। উনি চিন্তা করেছেন যে কি ব্যাপার, এই বন্ধু বান্ধব কেউ ডাকে কিনা। তো সাইকেল থামিয়েছেন, আশেপাশে তাকান, কাউকে দেখতে পান না। তখন উনি চলে যাবেন, হঠাৎ করে মনে হলো আবার তাকে ডাকছে, এই মামুন, এইভাবে। উনি তখন ফিল করলেন যে এই ডাকটা আসলে তার কোনো বন্ধু বান্ধব দিচ্ছে না, এই ডাকটা আসছে ওই কুয়ার ভেতর থেকে। এইটা যখন উনি বুঝতে পেরেছেন, সাথে সাথে উনি বাইসাইকেল টান দিয়ে মেইন রাস্তায় চলে আসেন। এই ঘটনা কিন্তু কয়েকবার ঘটেছে, ওনাকে এভাবে কয়েকবার ডাক দিয়েছে। আর শুধু যে এশার নামাজ পড়ার পর ডাক দিয়েছে বিষয়টা এরকম না, উনি যখন ভোরবেলা ফজরের নামাজ পড়াতে যেতেন তখন এই ঘটনা ঘটেছে। তখনও উনি এই ডাকের মুখোমুখি হয়েছেন। এমনও হয়েছে প্রচন্ড ঠান্ডা, তখন একটা বিড়াল কুকুরকেও রাস্তায় দেখা যাচ্ছে না, এত ঠান্ডা। উনি নামাজ পড়াতে যাচ্ছেন ফজরের সময়, ওই সময় এরকম হয়েছে। এরকম বেশ কয়েকবার হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। ওই কুয়াটার একটা ভিডিও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি। ওখানে ওই কুয়াটা আমরা ওই রাতের বেলা ভিডিওটা করেছিলাম, আপনারা কেউ কেউ দেখেছেন, আমাদের পেজ এবং গ্রুপে সেই ভিডিওটা রয়েছে। আর ওই ভিডিওটার সাথে মামুন ভাইয়ের কাছ থেকে এই ঘটনা শুনছিলাম এমন একটা ছোট্ট ক্লিপ আমরা অ্যাড করে দিয়েছিলাম। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 183তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আব্দুর রহমান মারুফ। মারুফ ভাইয়ের বাড়ি সিলেটের আখালিয়া নতুন বাজার এলাকায়। এই ঘটনাটি উনি মূলত শুনেছেন ওনার দূর সম্পর্কের এক মামার কাছ থেকে। এই মামার নাম ছিল হাফিজ। উনি ভারতের মেঘালয়ের একটি প্রত্যন্ত গ্রামে বসবাস করেন। ওই গ্রামে এখনো গভীর রাতে যদি ইলেকট্রিসিটি চলে যায়, চারদিকে নাকি একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। মেঘালয় যেহেতু পাহাড়ি এলাকা, ঘুটঘুটে অন্ধকার হয়ে যাওয়াটাই স্বাভাবিক। আর ঘটনাটি মূলত এখন থেকে বেশ কিছু বছর আগে ঘটেছিল। হাফিজ মামা উনি তখন শৈশব পার করছেন, স্কুলে পড়তেন, তখনও এসএসসির গণ্ডি পার হন নাই। বিকেলবেলা একটা জায়গায় পড়তে যেতেন, এক স্যারের কাছে পড়ে সন্ধ্যার আগেই পড়া শেষ করে বাড়িতে ফেরত আসতেন। ওনার এক বন্ধু ছিল যার নাম লতিফ, একসাথেই আসা যাওয়া করতেন। তবে যে সন্ধ্যায় তার সাথে ঘটনাটি ঘটে, ওই সময় এই লতিফ মামা তার সাথে ছিলেন না। উনি একা একাই ফিরছিলেন। উনি যেই পথ দিয়ে ফিরতেন ওই পথে একটি পুরনো ভাঙাচোরা
একটা কুয়া রয়েছে, পরিত্যক্ত কুয়া। আর ওই কুয়ার পাশেই অনেক পুরনো বিশাল বড় একটা নিম গাছ রয়েছে। গ্রামের সবাই নাকি বলতো ওই কুয়া আর নিম গাছে জিনের আসর রয়েছে। সন্ধ্যার পর তো দূরের কথা, দিনের বেলাতেও ওখানে একা একা হাঁটলে কেউ কোনো কিছু টের পেয়ে যায় যেখানে কিছু একটা আছে। তো একদিন সন্ধ্যাবেলা তার প্রাইভেট পড়া শেষ করে উনি বাসায় ফিরছিলেন। তো ওনার আবার ওই অল্প বয়স থেকেই সিগারেট খাওয়ার অভ্যাস হয়ে গিয়েছিল। আর গ্রামে তো এরকম ওপেনভাবে সিগারেট খাওয়া যায় না, একটু লুকিয়ে লুকিয়ে খেতে হয় আর কি। তো ওনার কাছে দুটি সিগারেট ছিল, মূলত একটা এনেছিলেন এই লতিফ মামার জন্য আর একটা ওনার জন্য। এখন লতিফ মামা তো আসলে আসেন নাই, আর সময় মোবাইল ফোনের প্রচলনটা ওইভাবে ছিল না, যার কারণে দুজনের খোঁজ খবর যে দুজনে নেবেন এরকম উপায়ও ছিল না আসলে। লতিফ মামা যেহেতু নাই, কি আর করা, চিন্তা করলেন যে পরবর্তীতে এটা নিজেই খেয়ে নেবেন আর কি। যখন ফিরছিলেন তখন চিন্তা করলেন যাই ওই নিম গাছটার কাছে যাই, ওখানে তো লোকজন কম আসে, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, ওখানে গিয়ে সিগারেটটা ধরালে কেউ দেখবে না। তো উনি ওই নিম গাছটার কাছে আসার পর সিগারেটটা ধরিয়েছেন, বেশ কয়েক টান দিয়েছেন। ওই সময় হঠাৎ করে মনে হলো ফিস ফিসানির আওয়াজ, মনে হচ্ছে অনেকগুলো লোক একে অন্যের সাথে ফিস ফিস করে কথা বলছে। এরপর একজন মনে হলো একটু জোরে করেই বলে উঠলো, এই কে তুমি? আমাদের এলাকায় আগুন কেন ধরাচ্ছ? হাফিজ মামা তো চমকে উঠলেন, আরে আশেপাশে তো কেউ নেই, কথা বলে কি? তবে কথা শোনার সাথে সাথে উনি ভয়ে সিগারেটটা ফেলে দিলেন। সিগারেটটা ফেলে পা দিয়ে উনি সিগারেটের আগুনটাও নিভিয়ে ফেললেন। যেমনটা আমরা দেখি যে সিগারেট খাওয়া শেষ করে অনেকেই সিগারেটের শেষ অংশটা নিচে ফেলে দিয়ে জুতা বা স্যান্ডেল দিয়ে ওই আগুনটা নিভিয়ে দেন, উনি সেই কাজটি করলেন, আগুনটা নিভিয়ে ফেললেন। উনি তখন ওই নিম গাছটার উপরের দিকে তাকালেন। উনি দেখলেন যে বাতাসে না, মনে হলো সবগুলো ডাল কেউ ঝাঁকি দিয়ে নড়িয়ে উঠল, নড়িয়ে দিল আর কি। গাছটা অস্বাভাবিকভাবে দুলে উঠল। এবার মনে হলো তীব্র বাতাস মনে হচ্ছে আশেপাশে বইছে, তবে নিম গাছ ছাড়া আশেপাশের কোনো গাছের একটা পাতাও নড়ছে না। হঠাৎ করে নিম গাছের ভেতর থেকে একটা তীক্ষ্ণ মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো। কণ্ঠস্বরটা সুন্দর। ওই কণ্ঠস্বরটা বলে উঠল, ভয় পেও না, তুমি কি এই কুয়ার জল পান করবে? আমরা কিন্তু দারুণ মিষ্টি পানি এনেছি। এই কথা শোনার পর হাফিজ মামা আর দাঁড়ালেন না, তিনি দৌড় দিতে যাবেন, ঠিক তখনই অনুভব করলেন তার শরীরটা যেন অনেকটা ভারী হয়ে গেছে, পায়ে যেন কেউ শিকল পরিয়ে দিয়েছে, এক পা উনি নড়তে পারছেন না। এবার সেই মেয়েলি কণ্ঠস্বরটা নাকি হাসতে শুরু করলো। সেই হাসিটা সাধারণ কোনো হাসি নয়, মনে হচ্ছে অনেকগুলো ঘন্টার শব্দ একসাথে যদি বেজে ওঠে কেমন শোনা যায়, মনে হচ্ছে এই টাইপের হাসি। হাফিজ মামা ভয়ে চোখ বন্ধ করে ফেললেন। উনি দেখতে চাইলেন না আসলে কি হচ্ছে, শুধু শুনলেন ওই মেয়েলি কণ্ঠস্বরটা আবারও বলছে, তুমি যদি পানি পান না করো তাহলে তোমার বন্ধু লতিফকে ডেকে আনো, আমরা আজ তোমাদের সাথে খেলা করব। হাফিজ মামা চিন্তা করেন, আরে এরা লতিফের নাম কেন বলল? আর লতিফ আজকে প্রাইভেট পড়তে আসেনি, ঘটনাটা কি? এর মধ্যে কি কোনো সংযোগ রয়েছে? উনি আবার এটাও ভাবলেন যে লতিফ সবসময় আমার সাথে আসা যাওয়া করে, আমার সাথে নাই, এই জন্যই হয়তো তার নাম বলেছে। এই চিন্তা করতে করতে হঠাৎ করে হাফিজ মামা ফিল করেন ওনার পিঠের উপরে দুটো হাত কে যেন রেখেছে। পিঠ বলতে আমাদের যে দুই কাঁধ, যেটা এইটার উপরে, এটা উনি ফিল করলেন যে হাত রাখার পর এই আঙ্গুলগুলো মনে হচ্ছে আস্তে আস্তে লম্বা হচ্ছে, আর লম্বা হতে হতে ওনার বুকের নিচে নেমে আসছে। আর হাতটা অসম্ভব রকমের ঠান্ডা, আঙ্গুল যে লম্বা হচ্ছে, যতটা লম্বা হচ্ছে আস্তে আস্তে ওই ঠান্ডা আঙ্গুলগুলো ওনার বুকের উপর দিয়ে আস্তে আস্তে পেটের দিকে নেমে আসছে। উনি কিন্তু তখনও চোখ বন্ধ করে আছেন। এরপর উনি সাহস করে চোখ খুললেন। চোখ খোলার পর উনি দেখেন যে ওই সামনেই কুয়ার পাড়ের উপর 2 ফুটের মতো লম্বা একটা ফর্সা বাচ্চা, গায়ে সাদা রকমের, সাদা টাইপের বলতে এটা কি সাদা নাকি অফ হোয়াইট বা এরকম কিছু বুঝতে পারেন, ওনার কাছে মনে হচ্ছে সাদা টাইপের আর কি।
একটা ড্রেস পরা একটা শিশু দাঁড়িয়ে আছে। এই শিশুটির চোখ দুটো অসম্ভব রকমের উজ্জ্বল ছিল। সন্ধ্যার অন্ধকার ভেদ করে আলো ছড়াচ্ছে চোখ দুটো। এই শিশুটা তার দিকে তাকিয়ে তার মতো করে হাসতে শুরু করল। তবে সেই হাসিটা বীভৎস হাসি ছিল না, স্বাভাবিক হাসি ছিল। আর ওই মুহূর্তে ওই নিম গাছটা থেকে নাকি আরো কয়েকটা শিশুর হাসির শব্দ শোনা যেতে লাগলো। এবার হাফিজ মামা আর সহ্য করতে পারলেন না, উনি চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে উঠলেন। যখনই আল্লাহু আকবার বলে উঠেছেন তখন নাকি তার শরীরের উপর থেকে ওই হাতের যেই আলিঙ্গনটা উনি অনুভব করছিলেন যেটা ছিল সেটাও সরে গেল, ওনার শরীরটাও মনে হলো অনেকটা ভারমুক্ত হয়ে গেল। এইবার উনি দিলেন এক দৌড়। তবে দৌড়ানোর সময় উনি একবার পেছন ফিরে তাকিয়েছিলেন। উনি দেখতে পেলেন কুয়ার সেই শিশুটা আর নিম গাছের উপরে আরো 5-6টা সাদা রঙের ছোট ছোট আকৃতির এই শিশুর মতো অবয়ব রয়েছে। আবছা আলো তো তখনও ছিল, যেহেতু সন্ধ্যার ইমিডিয়েট পরপর বোঝা যাচ্ছিল। তো এরা নাকি কুয়ার ভিতরে ঝাঁপ দিচ্ছে। উনি তো দ্রুত সেখান থেকে বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে ওই রাত্রে আর খাওয়া দাওয়া করেন নাই, না খেয়ে শুয়ে পড়েছিলেন। পরের দিন সকালবেলা উনি এই লতিফ মামার খোঁজ নিতে গিয়েছেন, তার বন্ধু। গিয়ে দেখেন এই লতিফ মামার ভীষণ জ্বর, এমন জ্বর সে কোনোভাবেই বিছানা ছেড়ে উঠতে পারছে না। হাফিজ মামা তখন বুঝলেন যে জিনেরা নিশ্চয়ই লতিফকে কোনোভাবে আকর্ষণ করেছে, যার কারণে এই লতিফের উপর সেই আকর্ষণের প্রভাবে জ্বর এসেছে। লতিফের জ্বর কিন্তু বেড়েই চলছিল। হাফিজ মামার সাথে এই ঘটনাটা ঘটেছে, উনিও লতিফ মামার পরিবারের সাথেও শেয়ার করেন, নিজের পরিবারের সাথেও ওই দিন শেয়ার করেন। ওই রাত্রে তো আর বলেন নাই, পরের দিন বলেছিলেন আর কি। এরপর মানুষজন বুঝতে পারে যে এই লতিফ মামার জ্বরটা আসলে স্বাভাবিক না। ভালো একজন হুজুরের শরণাপন্ন মানে ওনারা হয়েছিলেন আর কি। এরপর হুজুর সবকিছু শুনলেন, হাফিজ মামার সাথেও কোন ঘটনা ঘটেছিল সে জানলেন। এরপর হুজুর জানালেন মূলত ওই নিম গাছে বেশ কয়েকটা পরী থাকে। এরা মূলত কোনো একা পথিকের সাথে মজা করতে ভালোবাসে, এমন মিষ্টি স্বরে কথা বলে এর মাধ্যমে মানুষকে প্রলুব্ধ করে। হুজুর এই হাফিজ ভাইকে জানালেন যে হাফিজ ভাই যদি কোনো রকম ভাবে ওই কুয়ার পানি একটু হলেও খেয়ে ফেলতো তাহলে ভয়ঙ্কর বিপদ হয়ে যেত। এই যে লতিফ মামা, তার সাথে নাকি সেম ঘটনা ঘটছে। লতিফ মামা ভুল করে পানি খেয়ে ফেলেছিল। তো একদিন হাফিজ মামা জান নাই, লতিফ মামা গিয়ে হাফিজ মামার কোনোদিন মানে এরকম মিস হয়েই যায়। ওই দিন সন্ধ্যায় লতিফ মামার সাথে ঠিক সেম ঘটনা ঘটছিল। লতিফ মামা পানি খেয়ে ফেলেছিল, যার কারণেই মূলত এই জ্বরটা আসে। লতিফ মামা কাউকে বলেন নাই। আর একটা বিষয় সেটা হচ্ছে যে লতিফ মামাকে তারা কুয়ার নিচে মানে কুয়ার একদম তলদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করত, কিন্তু তারা সফল হয়নি শুরু থেকেই। লতিফ মামাকেও নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, পারে নাই। এই দুইজনই আল্লাহর রহমতে বেঁচে গিয়েছিল। অনেকেই নাকি চলে গেছে কুয়ার, যাদেরকে আর কখনোই পাওয়া যায় নাই। অজানা পথিক এই এলাকায় নতুন এসেছে, তাদেরকে নিয়ে গেছে। তারা তাদের পরিবারের কাছে আর কখনোই ফেরত যায়নি। তাদের পরিবার জানেও না যে এই লোকগুলো কোথায় হারিয়ে গেছে। হুজুরের চিকিৎসা আল্লাহর রহমতে আস্তে আস্তে এই লতিফ মামা সুস্থ হয়ে যান। তবে এরপর থেকে লতিফ মামা আর ওই হাফিজ মামা কখনোই সন্ধ্যার পর তো দূরের কথা, দিনের বেলাতেও ওই রাস্তা দিয়ে হাঁটেন নাই। সেই নিম গাছ নাকি আজও আছে। এখনো অনেকেই সেই নিম গাছের ওখান দিয়ে রাতের বেলা হেঁটে গেলে এক ধরনের মায়াবী কণ্ঠস্বর শুনতে পায়। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি মারুফ ভাইকে দারুণ একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে রয়েছেন সৌদি আরবে। সৌদি আরবের রিয়াদ শহরে উনি বর্তমানে অবস্থান করছেন। ওনার পাঠানো ঘটনা এর আগে আমরা প্রচার করেছি, বিশেষ করে থার্সডে নাইটের 146, 150 এবং 156তম এপিসোডে।
ওনার নাম রুবেল হোসেন। উনি সৌদি আরবের একটি কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত রয়েছেন। ওনার বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের চকাদিন গ্রামে। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি উনি নিজেই সংগ্রহ করেছেন, আর এটি একটি চোর কেন্দ্রিক ঘটনা। ঘটনার সময়কাল 2020-এর শেষের দিকের একটা সময়। ঘটনায় মূলত দুজন ব্যক্তির নাম উনি উল্লেখ করেছেন, আসল নাম, তবে আমরা ছদ্মনাম ব্যবহার করছি, কেননা এই দুজন ব্যক্তি ওই এলাকায় এখনো আছেন, তাদেরকে অনেকেই চেনেন, কিন্তু নাম বলা যাবে না, এই কারণে আমরা ছদ্মনাম ব্যবহার করছি। একজনের নাম শামীম, আরেকজনের নাম মাসুদ। এদের পেশা কিন্তু আসলে চুরি করা না, এরা ভ্যান চালায়, দিন মজুরির কাজ করে। এই চকাদিন গ্রামেই তাদের বসবাস। এরা আবার বড় ধরনের কোনো কিছু চুরি করে না, ছিচকে চোর আর কি। হাঁস, মুরগি, মোবাইল ফোন, ছাগল, এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। আর কথা হচ্ছে যে এরা যে চোর এটা অনেকে জানে না, কিন্তু রুবেল ভাই কিভাবে জানলেন, এটা তো একটা কথা। তো রুবেল ভাই জানিয়েছেন 2020 সালের শেষের দিকে ওনাদের পাশের গ্রামে ওয়াজ শুনতে গিয়েছিলেন। গ্রামের নাম হচ্ছে চুনিয়াগাড়ি পূর্বপাড়া। ওয়াজ শুনে ফিরতে ফিরতে রাত প্রায় 2টো বেজে যায়। তো ওনারা দুজন সাইকেল চালিয়ে আসছেন। ওনারা গ্রামের রাস্তা ছেড়ে যখন মেইন রাস্তায় উঠেছেন তখন দেখেন দুজন লোক, আর এই দুজন লোককে ওনারা চেনেন, এ হচ্ছে শামীম আর মাসুদ, একটি ছাগল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ছাগল সমেত দুইজন পরিচিত ব্যক্তিকে দেখে একটু ভয়ই পেয়েছেন যে ভূত নাকি। পরে দেখেন না, এই দুইজনকে চেনেন, সাথে আবার একটা আস্ত ছাগলও রয়েছে। তখন আবার এই রুবেল হোসেন ভাই জিজ্ঞেস করেছেন, এই তোরা এত রাত্রে এখানে ছাগল নিয়ে দাঁড়িয়ে আসিস, ব্যাপারটা কি? ওরা কথা বলে না। এমন সময় দূর থেকে শোনা যাচ্ছে, এই আমার ছাগল নিয়ে গেছে রে, আমার ছাগল চুরি হয়ে গেছে রে, এই বলে চিৎকার চেঁচামেচি করছে তারা। তখন এই রুবেল হোসেন ভাই আর ওনার সাথে ওনার চাচাতো ভাই ছিল, তারা বুঝতে পারলেন যে এরাই হচ্ছে চোর। যখন বুঝে ফেলেছেন এই দুইজন, তখন ওই চোর দুজন বলছে যে ভাই রে, আমাদেরকে ধরাই দিস না, কথা দিচ্ছে আর চুরি করব না। তখন এই রুবেল হোসেন ভাই এবং তার চাচাতো ভাই এই দুজনের কাছ থেকে প্রতিশ্রুতি নেন যে ঠিক তো, ওয়াদা কর আর চুরি করবি না, তা না হলে কিন্তু গ্রামে বলে দেব। তো ওনারাও প্রতিশ্রুতি দেন যে আর চুরি করবেন না। তো ওনারা দুজন চলে আসছেন, আর চোরও ওই ছাগল নিয়ে পগার পার। এই ঘটনার 3 মাস পর 2021 সালে তাদের সাথে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। সময়টা ফেব্রুয়ারি মাস হতে পারে। আর ওনাদের সাথে যেটা হয়েছিল, অর্থাৎ এই যে চুরি করতে গিয়ে দেখা হয়েছিল, এটা ঘটেছিল ডিসেম্বর মাসের শুরুর দিকে, অর্থাৎ 2020 সালের ডিসেম্বর মাসের শুরুর দিকে। এক রাতে, রাত 2টো কি 2:30 বাজে, এই দুই ছিচকে চোরের উদ্দেশ্য হচ্ছে ছাগল চুরি। এরা যে বাড়িতে চুরি করতে যাচ্ছে এটা মূলত একটা হিন্দু পাড়া, অর্থাৎ ওই হিন্দু পাড়ার একটা বাড়িতে ওরা দিনের বেলা যেখানে দিন মজুর করতো, দিন মজুরি যেখানে করতো সেখানে আশেপাশে দেখতো কোন বাড়িতে কয়টা ছাগল আছে, ছাগলগুলো কোথায় রাখা হয়। ওই গোয়াল ঘর দেখলেই বোঝা যেত যে ওইখানে আসলে নিরাপত্তা ব্যবস্থা কেমন, ওখান থেকে ছাগল চুরি করাটা সহজ হবে নাকি কঠিন হবে। সেই বাড়িতে কয়টা হাঁস মুরগি আছে, ওই বাড়ির লোকজন মোবাইল ফোন কোথায় চার্জে লাগায়, অর্থাৎ রাতের বেলা ঘুমানোর সময় এরা জানালার কাছাকাছি যে পয়েন্ট রয়েছে, ইলেকট্রিক পয়েন্ট, সেখানে চার্জে লাগাতে পারে। তো এইরকম ভাবে ওরা বিভিন্ন জিনিসগুলো দেখতো, আর রাতের বেলা তাদের কার্য হাসিল করত। দিনের বেলা তো দেখে রেখেছিল যে কোন বাড়িতে যাবে, সেই উদ্দেশ্যেই তারা বের হয়ে পড়ে। তো ওই হিন্দু পাড়ায় যেতে হলে প্রথমে একটা মাঠ পাড়ি দিতে হবে। ওই মাঠের মধ্যে দিয়ে তারা যখন যাচ্ছে, হঠাৎ করে দেখে একটা ছাগল রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, বেশ নাদুস নুদুস ছাগলই আর কি। এটা দেখে তো এরা তো বেজায় খুশি। শামীম আর মাসুদ এই দুজন বলা বলি করছে, আরে দেখ, মেঘনা সাইডে তুফান, যাচ্ছি ছাগল চুরি করতে, আর আমাদের সামনে একটা ছাগল দাঁড়িয়ে আছে, ধর এটাকে।
এই বলেই দুইজন ওই ছাগলটাকে ধরার চেষ্টা করছে, কিন্তু না, কোনোভাবেই এই ছাগলটিকে ধরতে পারছে না। ছাগলটা আবার দৌড়ে যে অনেক দূর চলে যায় তাও না, যখনই ধরতে যায় লাফ দিয়ে আর একটু দূরে সরে যায়, ওখানে গিয়ে দাঁড়ায় থাকে। আবার যখন এরা ওটার কাছে গিয়ে ধরার চেষ্টা করে তখন 5-6 হাত দূরে চলে যায়, ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকে, পালায় যায় না। এরকম বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরও যখন ওইটাকে ধরতে পারলো না, তখন দেখে আর একটা ছাগল একই রকম দেখতে। তখন এরা আরো খুশি হয়। এই মাসুদ তখন শামীমকে বলে যে, শামীম তুই একটাকে ধর, আমি একটাকে ধরি। তখন দুজন মিলে দুটো ছাগলকে ধরার চেষ্টা করছে। তো অনেকক্ষণ হয়ে যায়, দুজনের কেউই ওই দুটো ছাগলকে ধরতে পারছে না। একটা পর্যায়ে দেখে তাদের আশেপাশে 10-12টা ছাগল রয়েছে, তাদেরকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। ওরা চিন্তা করে কি ব্যাপার, এই 10-12টা ছাগল, একই সাইজের ছাগল কোত্থেকে আসলো। এই চিন্তা করতে করতে দেখে তাদের আশেপাশে হাজার হাজার ছাগল। আর তখন ঘটে একটা ঘটনা, ওই যে যেই দুটো ছাগলকে তারা ধাওয়া করার চেষ্টা করছিল, মানে যে যেটাকে ধাওয়া করার চেষ্টা করছিল, পরে সেই ছাগল তাকে মাথা দিয়ে ক্রমাগত আঘাত করতে থাকে। উঠে দাঁড়ায়, আবার মাথা দিয়ে আঘাত করে ফেলে দেয়, এইভাবে আঘাত করতেই থাকে করতেই থাকে। এইরকম হতে হতে একটা সময় তারা জ্ঞান হারায়। তারা যখন জ্ঞান ফেরত পায়, প্রথমে জ্ঞান ফেরত আসে মাসুদের যখন জ্ঞান ফেরত আসে তখন দেখে যে আস্তে আস্তে সকাল কেবল হচ্ছে। তখনও এই যে শামীম, সে অজ্ঞান হয়ে পড়ে আছে। মাসুদ তখন উঠে শামীমকে ডাকাডাকি করে, একটা পর্যায়ে শামীমের হুঁশ ফেরে। তখন দুজন উঠে যে যার বাড়িতে চলে যায়। এরা দুজনে কিন্তু বিবাহিত ছিল, আর রাতের বেলা এরা যে ছিচকে চুরি করত এটা আবার তাদের পরিবার জানতো। দুইজনের বাড়িও কিন্তু পাশাপাশি। তারা যখন সকালবেলা বাড়িতে গেছে তখন এদের ওয়াইফ যারা, তারা জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, মারধর খাইছো নাকি, সারা গায়ে মাটি টাটি লেগে আছে কেন? তখন এরা কোনো উত্তর দেয় না, ফ্রেশ হয়ে একটু ঘুমিয়েছে। সকালবেলা এই যে শামীম চোর, যে সে গেছে বাজারে কিছু শাকসবজি কেনার জন্য। তার ওয়াইফ বলছে বাড়িতে বাজারে ঘাট নাই, যাও বাজারে যাও, একটু কেনাকাটা করে নিয়ে আসো। সে যখন বাজারে গিয়েছে, প্রথমে বাজারে যাওয়ার পর সবকিছু ঠিকঠাক দেখছে, হঠাৎ করেই মনে হলো সে একটা অন্য জগতের মধ্যে চলে গেছে। সে বাজারে এসে ঠিক আছে, কিন্তু বাজারে যত মানুষ সে দেখেছে, এখন দেখে একটা মানুষও নাই, প্রত্যেকটা মানুষ এক একটা ছাগলের রূপ ধারণ করেছে। অর্থাৎ দোকানদার যিনি বসে আছেন সেও ছাগল, যারা হাঁটাচলা করছে, কেনাকাটা করছে, এরাও ছাগল, মানুষের মতোই কথা বলছে। তো এই জিনিসটা দেখার পর সে দ্রুত বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর রাতের বেলা কি হয়েছিল সেটা বলল, আর এই যে এখন বাজারে গিয়ে কি হয়েছে সেটাও বলল। তখন এই শামীম চোরের স্ত্রী পাশের বাড়ি একজনকে দিয়ে বাজার করিয়ে আনেন। ওই রাতে ঘটে আর একটা ঘটনা। এই যে শামীম আর মাসুদ যে যার ঘরে তো শুয়ে আছে, রাত যখন অনেক গভীর, এই দুজনেরই ঘুম ভেঙে যায়। দুজনে কিন্তু আলাদা আলাদা, তাদের বাড়ির ঘর তো আলাদা, তবে পাশাপাশি। এরা দুজনেই দেখে, জানে তাদের পাশে স্ত্রী সন্তান কোথায়, বিশাল বড় বড় ছাগল দেখা যাচ্ছে শুয়ে আছে। এইটা দেখার সাথে সাথে এক পাশ থেকে, মানে এক বাড়ি থেকে এই শামীম, আর এক বাড়ি থেকে এই মাসুদ, দুইজন তো চিৎকার চেঁচামেচি শুরু করেছে ভয়ে। আশেপাশের লোকজন চলে আসে এই দুজনের বাড়িতে, কি হয়েছে? তখন দেখে যে না, সবকিছু ঠিকঠাক। তার ওয়াইফও ঘুম থেকে জেগে গেছে, বাচ্চা কাচ্চাও ঘুম থেকে জেগে গেছে, লোকজন চলে আসছে, সবকিছু ঠিকঠাক। লোকজন এসে বলছে কি হয়েছে রে? তখন বলে না, এই দুঃস্বপ্ন দেখছি আর কি। ওদিকে মাসুদ যে, সেও দুঃস্বপ্ন দেখেছে। লোকজন বলে যে কি ব্যাপার, একই সময়ে দুইজন দুঃস্বপ্ন দেখবে, এটা কিভাবে সম্ভব? প্রতিবেশী তো যে যার বাড়িতে চলে যায়। এদিকে এই দুইজন চিন্তা করছে যে হলোটা কি। ওই রাত্রে যে এরকম ঘটনা একে অন্যের বাড়িতে হয়েছে, দুইজনে কিন্তু জানতে পেরেছে, যেহেতু পাশাপাশি বাড়ি। এরা চিন্তা করছে যে আমরা কি একটা বিপদে না জানি পড়ে গেছি, কিন্তু এটা কেন হচ্ছে। পরের দিন দুজন ভ্যান গাড়ি নিয়ে বের হয়েছে। বের হওয়ার পর এই শামীম চোর যে, সে ভ্যানে তো যাত্রী উঠেছে, উঠিয়েছে আর কি। কিছুটা পথ যাওয়ার পর সে দেখে আরে যাত্রী কোথায়। তার
ভ্যানের উপরে 3-4টা ছাগল শুয়ে আছে। এইটা দেখার সাথে সাথে সে তো ভ্যান ফেলে দেয় এক দৌড়। এটা কিন্তু দিনের বেলার ঘটনা একদম। যখন দৌড় দিয়েছে প্রতিমধ্যে এক লোক এসে ধাক্কা খেয়েছে, এই কি হয়েছে শামীম? তখন বলে দেবো না কিছু না। বলে তুই দৌড়াই কোথায় যাচ্ছিস? বলে যে আমি একটু ভয় পাইছি তো এই জন্য দৌড়ায় যাচ্ছি। ভয় মানে তোরা রাতের বেলাও মানুষের ঘুমের বিরক্ত করিস, চিৎকার চেঁচামেচি করিস, এখন দিনের বেলাতেও আবার শুরু করলি নাকি? এই তোর ভ্যান কোথায়? বলে যে রাস্তার উপরে। চল কিসে ভয় পেয়েছিস দেখি। তো ওখানে গিয়ে দেখে ভ্যানে আর কেউ নাই, ওই যাত্রী যারা উঠেছিল তারাও কেউ নাই। আর যাত্রী যারা উঠেছিল এদেরকেও তো চিনতেন এই শামীম। পরবর্তী তাদেরকে জিজ্ঞেস করা হলেও তারা বলেন কই না তো, আমরা তো তোমার ভ্যানে তো কেউ উঠি নেই, আমরা তো ওই সময় ওখানে ছিলামই না, ছিলাম অন্য জায়গায়। তাহলে ওই সময় কারা যাত্রী বেশে তার ভ্যানে উঠেছিল? এদিকে হয় কি, এই যে মাসুদ, সে গিয়েছে তার শ্বশুর বাড়ি, শ্বশুর নতুন ঘর তুলেছে, সেই উপলক্ষে ছোটখাটো একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। জামাই মানুষ, তাকে তো দাওয়াত দিতেই হবে, তো সেও গেছে। এই মাসুদের শাশুড়ি মাসুদকে ডাকছে যে জামাই খেতে এসো, খাওয়া দাওয়া করো। তো খাওয়া দাওয়া করতে যখন বসেছে তখন দেখে সবাই ঠিকঠাক মতোই তার আশেপাশে আছে। খাওয়া দাওয়া করতে করতে হঠাৎ করে দেখে আরে আশেপাশে এরা কারা? সব তো বড় বড় ছাগল বসে আছে, হাঁটাচলা করছে, তার পাশে বসে ছাগল খাওয়া দাওয়া করছে। আর এই ছাগলগুলো খুবই ভয়ঙ্কর ভাবে তার দিকে তাকিয়ে হাসছে। এইটা দেখার সাথে সাথেই এই মাসুদ যে সে দিয়েছে এক চিৎকার দিয়ে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। এদিকে তার শ্বশুরবাড়ির লোকজন তো বুঝতে পারছে না ঘটনাটা কি হলো, জামাইয়ের হলোটা কি। তারা তো সবাই মিলে ধরাধরি করে মাথায় পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনে, সবাই বলা বলি করছে হলোটা কি, এরকম সমস্যা তো আগে ছিল না। এখন সমস্যা কি, এই যে মাসুদ যে সে তো আর শ্বশুরবাড়িতে বলতে পারতেছে না যে চুরি করতে গিয়ে এমন ঘটনা ঘটেছে। সে যে রাতের বেলা চুরি করতে যায় তার স্ত্রী জানে, কিন্তু স্ত্রী তো আর তার নিজের বাড়িতে অর্থাৎ এই মাসুদের শ্বশুর বাড়িতে বলে না। একই ঘটনা কিন্তু ওই শামীমের বেলাতেও, সেও তো তার স্ত্রীকে বলেছে, কিন্তু স্ত্রী তো নিজের স্বামীর সম্মান রক্ষার্থে সে তো আর আসলে তার বাবার বাড়িতে বলে নাই। এই জন্য এই দুইজনের শ্বশুর বাড়িতে কেউ জানতো না যে এরা রাতের বেলা এই সিসকে চুরি করে। এখন বাধ্য হয়েই একটা পর্যায়ে এই দুইজনের শ্বশুরের সাথে এই ব্যাপারটা শেয়ার করে যে এরকম এরকম ঘটনা, আমরা তো এরকম কাজ করি আর এরকম একটা ঘটনা ঘটছে যার কারণে এরকম সমস্যাটা হয়ে গেছে। মানে শুরু থেকে এখন পর্যন্ত যা যা হয়েছে এই বিষয়গুলো তারা বলে। আর এদের দুইজনের যে শ্বশুর, এনারাও কিন্তু একে অন্যের পরিচিত, পাশাপাশি গ্রাম তো, যার কারণে দুইজন দুইজনকে চেনে। এনারাও তো আসলে কাউকে বলতে পারতেছে না যে তাদের দুইজনের জামাই এইরকম একটা ঘটনা ঘটিয়েছে। এনারা আবার দুইজন পরামর্শ করতেছে কি করা যায়, সমস্যার থেকে কিভাবে এদেরকে বাঁচানো যায়। তখন এই একজন উনি বলেন যে ওনার পরিচিত একজন কবিরাজ আছেন, যার বাড়ি হচ্ছে বগুড়ার দুপচাচিয়া উপজেলার 5 পীর নামক একটা জায়গা রয়েছে, সেখানে ওখানে যাবার পর তার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করা যেতে পারে। আর আশেপাশের লোকজনকে বিষয়টা তো জানানো যাবে না, কারণ এই দুইজন মিলে অনেকের অনেক কিছু চুরি করেছে। জানাজানি হলে মান সম্মান তো কিছুই থাকবে না, উল্টো এই দুইজনকে পিটিয়েই লোকজন মেরে ফেলবে। কবিরাজের কাছে যাওয়া হয়, এই দুইজনকে নিয়েই যাওয়া হয়। তো কবিরাজের কাছে যাওয়ার সাথে সাথে কবিরাজ তাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলছে, ওরে তেমন কোনো সমস্যা না রে, তোদের সাথে যারা আছে এরা ভালো জিন, আর এরা ভালো বলে তোরা এখনো বেঁচে আছিস, না হলে অনেক আগে মারা যেতি। নে বয়, জিনগুলোকে হাজির করাই। তো দুজন বসেছে। এখন সমস্যা কি, যে একই প্রবলেম নিয়ে রুগী আসছে দুইজন, তার উপর জিন হাজির করাবে। পরে সিদ্ধান্ত হলো এই শামীমের উপরে জিন হাজির করানো হবে। তো শামীমের উপর জিন হাজির করাতে গিয়ে খুব বেশি বেগ পেতে হয় নাই, কয়েক মিনিটের মধ্যেই শামীমের উপরে জিন হাজির হয়ে সালাম জানায় কবিরাজকে। তখন কবিরাজ বলে যে বলো তো দেখি তোমরা কেন এই ছাগলের মায়াজাল সৃষ্টি করেছ? তখন ওই জিনেরা বলে যে কেন সৃষ্টি করেছি,
এইটা ওর পরিবার ওরা সবাই জানে, কিন্তু যেটা জানে না সেটা বলি। এই বলে ওই জিনটা বলা শুরু করে, সেটা হচ্ছে যে এই যে মাঠে এরা দুইজন ছাগল দেখেছিল প্রথমে, ওই রাত্রে নাকি ওইখানে জিনেদের একটা ওয়াজ মাহফিল হচ্ছিল। আর ওই মাহফিলে অত্র এলাকার একজন নাম করা আলেমকে জিনেরা দাওয়াত দিয়েছিল। ওখানে তাকে দেখা যাচ্ছিল না, তারা এমন একটা মায়াজাল সৃষ্টি করে রেখেছিল যে ওখানে কারা আছে না আছে কিচ্ছু বোঝা যাচ্ছিল না। যখন ওখানে উপস্থিত সকলে ছিলেন, ওখানে যিনি আলেম ছিলেন উনিও কিন্তু দেখছিলেন। ওখানে যারা মুরব্বী টাইপের জিন ছিল তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক যিনি, উনি গোত্র প্রধান না, কিন্তু উনি বলেছিলেন যে আচ্ছা এই যে দুইটা চোর আসে এরা মাঝে মাঝে রাতের বেলা আশেপাশে চুরি করে, আমরা তো কিছু বলি না, ভয়টয় দেখাই না, কিন্তু এখন এই যে এই দুইটা এদিক দিয়ে এগিয়ে আসছে, ও আস্তে আস্তে তো আমাদের গায়ের উপরে উঠে যাবে, কিছু একটা তো করার দরকার। তখন নাকি উঠতি বয়সী দুজন জিন এরা বলে ওঠে যে আমাদেরকে অনুমতি দেন, আমরা এই দুইটাকে ভয় দেখাই, ভয় দেখিয়ে এখান থেকে বের করে দিই। তখন আবার ওখানে যিনি আলেম ছিলেন তখন উনি বললেন যে সামান্য একটু ভয় দেখায়ও বাবারা, বেশি ভয় দেখায়ও না, বড় ধরনের ক্ষয়ক্ষতি যেন না হয়। এই কথা বলার পর তখন আবার ওখানে যিনি গোত্র প্রধান ছিলেন মানে সর্দার ছিলেন, তো উনি বললেন যে এখানে একজন বিশিষ্ট আলেমকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি, খবরদার এমন কিছু তোমরা করো না যাতে করে ওনার অসম্মান হয়, আমাদেরও সম্মানের হানি হয়। তখন ওই উঠতি বয়সী যে কয়েকজন জিন ছিল তারা বললো যে ঠিক আছে, আমরা এমন কিছু করব না যাতে করে আমাদের সম্মান যেন হানি না হয়, এমন কাজই আমরা আসলে করব, আর এমন কোনো আচরণ করব না যাতে করে ওনারও অপমান হয় আমাদেরও অসম্মান হয়। এরপরেই মূলত তারা এই ঘটনাটি ঘটিয়েছিল। এখন সমস্যা যেটা হলো, ওই জিনেরা বলে যে এই ঘটনা ঘটার পর যে কয়েকজন জিন এই ঘটনা ঘটেছিল, বিশেষ করে দুটো জিন একদম উঠতি বয়সী জিন আর কি, তো এই দুটো জিন এরা নাকি তাদের সর্দারের কাছে কি অনুমতি চেয়েছিল যে এই দুই চোর যে শামীম এবং মাসুদ এই দুটাকে আরেকটু শায়েস্তা করার জন্য। সর্দার তো অনুমতি দেবে না, বলে না এটা আমাদের নিয়মের মধ্যে পড়ে না, আমরা তো এইভাবে মানুষকে বিরক্ত করতে পারি না, আল্লাহ নাখোশ হবেন। তখন এরা আবার সর্দারকে বুঝিয়েছে যে সর্দার ওদেরকে একটু ভয়টাই দেখাই যাতে ওরা ভালো হয়ে যায়, ভালো হলে তো আমাদেরই ভালো, আমাদের সব হইল, বেশি কিছু করব না, হালকা পাতলা ভয় দেখাবো যেন ওরা আবার ভালো পথে ফেরত আসে। তখন সর্দার কিছুক্ষণ চুপ থেকে একটু হাসি মুখেই নাকি বলেছিল ঠিক আছে যা, অনুমতি দিলাম, তবে মনে রাখিস যদি ঠিকঠাক মতো কাজ করতে না পারিস তাহলে তোদের কিন্তু শাস্তি পেতে হবে, আর ঠিকঠাক মতো যদি কাজ করতে পারিস তাহলে 2 মণ মিষ্টি নিয়ে আমার কাছে আসবি। এই সমস্ত ঘটনা বলে। আর এরপর ওই জিন বলে যে 2 মণ মিষ্টি তো দিতে হবে, তা না হলে কিন্তু যাব না, কারণ গেলে সর্দার আমাদেরকে শাস্তি দিবেন, মিষ্টি ছাড়া আসলাম কেন, আর মিষ্টি অবশ্যই দিতে হবে। এই ঘটনা যখন বলা হলো, যেহেতু 2 মণ মিষ্টি দেয়া সম্ভব, কিন্তু জিনের আবার ওই সময় একটা শর্ত জুড়ে দেয় যে যেন তেন দোকান থেকে কম দামের মিষ্টি কিনলে হবে না, তারা একটা দোকানের নাম বলে দেয়, সেই দোকান থেকেই মিষ্টি কিনতে হবে। সেই দোকানের নাম হচ্ছে নওগাঁ মিষ্টান্ন ভাণ্ডার। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, নওগাঁ একটা ব্রিজ রয়েছে, ওই ব্রিজ হয়ে হাতের ডান পাশে একটা দোকান রয়েছে, এমনটাই বলেছেন রুবেল হোসেন ভাই। ওই দোকানটার নাম হচ্ছে নওগাঁ মিষ্টান্ন ভাণ্ডার, ওই দোকানের মিষ্টি নাকি কিনতে হবে। তো ওই দোকান থেকে 2 মণ মিষ্টি কিনে আনা হবে, তবে এক দামে। জিনেরা শর্ত দিয়ে দেয় এক দামে কেনার পর যদি দোকানদার খুশি হয়ে কিছু টাকা ফেরত দেয় সেটা কোনো সমস্যা নাই, তবে অবশ্যই এক দামেই কিনতে হবে। আর এই মিষ্টি এনে রাতের বেলা এই দুইটাকে ওই মাঠের মধ্যেই মিষ্টি দিয়ে আসতে হবে, এরপর তার আর কোনো সমস্যা করবে না। তো সেটাই করা হয়, ওভাবে মিষ্টি দিয়ে আসা হয়।
আরও শর্ত ছিল যে মিষ্টি দিয়ে পেছন দিকে তাকানো যাবে না, তো তারা ওইভাবেই দিয়ে চলে আসে। এরপরে আল্লাহর রহমতের কোনো সমস্যা হয় নাই। কিন্তু সমস্যা একটা রয়ে গেছে, সেটা হচ্ছে এই দুইটা চোর এরা কিন্তু এখনো পরিপূর্ণভাবে এই চুরি পেশা ছাড়ে নাই। এখনো তারা অন্যান্য কাজের পাশাপাশি এই ছিচকে চুরি করেই যাচ্ছে। মূলত এই কারণেই তাদের আসল নামটা আমরা প্রকাশ করিনি, যদিও বা আসল নামটা রুবেল হোসেন ভাই আমাদেরকে দিয়েছেন এবং খুবই বিনীতভাবে এবং বারংবার অনুরোধ করেছেন যেন আমরা তাদের আসল নামটা না বলি। আমরা আসল নামটা বলি নাই, আমরা তাদের ছদ্মনামটাই ব্যবহার করেছি। এছাড়া যা যা আমরা বলেছি সব কিছুই আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতোই বলেছি। আসল নাম বললে ওই এলাকায় তারা পরিচিত হয়ে যাবেন, মানুষজন চিনে ফেলবে। যেহেতু আপনাদের ওয়ার্ল্ডের অনেক লিসেনাররাই ওই এলাকায় রয়েছেন, তারা শুনছেন, এই কারণে তাদের সম্মানের কারণে আমরা তাদের আসল নামটা বলি নাই। রুবেল হোসেন ভাইও চান নাই সেটা বলতে। প্রিয় লিসেনার্স, আসলে এই ঘটনাটি এক অর্থে আমি বলবো ভয়ঙ্কর থেকে বেশ মজাদারই বটে। কারণ এরকম ঘটনা আসলে সচরাচর পাওয়া মুশকিল হয়, এই অর্থে যে এই ছাগল দেখা, সব জায়গায় গিয়ে ছাগল দেখা, আমরা তো এরকম দেখি না, আমরা ভয়ঙ্কর অবয়বগুলো দেখি। তবে এই প্রবলেমটা মূলত এমনভাবে হয়েছে যাতে তারা বড় ধরনের ভয় না পায়, বড় ধরনের ভয় পেয়ে তাদের ক্ষয়ক্ষতি না হয়, এই অনুমতি নিয়েই মূলত তারা এই পদ্ধতিটা বেছে নিয়েছিল, যাতে করে এরা ভালো হয়ে যায়। তবে কতটুকু ভালো হয়েছে সেটা আল্লাহ তাআলা ভালো বলতে পারবেন, বা আল্লাহ ভালো জানেন। আর এই দুই ছিচকে চোর, তাদের অ্যাক্টিভিটিস দেখলে হয়তো বা বোঝা যাবে আর কি, যে আসলে তারা কতটুকু নিজেদেরকে সংশোধন করতে পেরেছে। আর তাদের পরিবারও বুঝতে পারবে যে তারা নিজেরা নিজেদেরকে কতটুকু ভালো পথে আনতে পেরেছে। আমরা তাদের দুজনের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের দুজনকে সৎ পথে ফেরত আনুন। যেহেতু তারা একটা ভালো কাজ কিন্তু প্রতিনিয়ত করে যাচ্ছেন, সেটা হচ্ছে তারা সৎ পথে উপার্জন করছেন, বিশেষ করে ভ্যান চালানো, দিনমজুর করা। কিন্তু যেই সমস্যাটা রয়ে গেছে সেটা হচ্ছে রাতের বেলায় ছিচকে চুরি। এটা বাদ দিলে কিন্তু তাদের উপার্জনটা হালাল। আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণভাবে হালাল উপার্জনের দিকে নিয়ে আসুন। আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারে থার্সডে নাইটের 183তম আয়োজনের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম বিজয়। ওনার বাড়ি লক্ষ্মীপুরে। ওনার পাঠানো একটি ঘটনা এর আগেও আমরা প্রচার করেছি। তো চলুন আজকের ঘটনায় চলে যাই। এই ঘটনাটি 2024 সালেই ঘটেছিল। তো এই বিজয় ভাই যেই বাড়িতে থাকেন, এটা নাকি এই লক্ষ্মীপুর জেলার খুবই নাম করা একটা বাড়ি। এই বাড়িটা অনেক পুরনো, মূলত এখানে দুটো বাড়ি রয়েছে, আর বাড়ি দুটো 100 বছরেরও বেশি পুরনো। আর বাড়িটা অনেক বড়, 30টির মতো পরিবার এই বাড়িতে বসবাস করে। আর এই বাড়িতে মোট 7টি কুকুর রয়েছে, 5টি মহিলা কুকুর আর 2টো পুরুষ কুকুর। এই বাড়িতে থাকা পরিবারগুলো এই কুকুরগুলো লালন পালন করেন, দেখাশোনা করেন, আর কুকুরগুলো এই বাড়ি পাহারা দেওয়ার কাজ করেন। সমস্যাটা হয় কি, রাত হলে অন্য এলাকার কুকুরগুলো আবার এদিকে চলে আসে, তখন বাঁধে একটা ঝামেলা। অন্য এলাকার কুকুর যখন এদিকটাতে চলে আসে, তখন এই কুকুরগুলো ঘেউ ঘেউ শুরু করে দেয়। হর হামেশাই রাতের বেলা কুকুরগুলো ঘেউ ঘেউ করে, মারামারি করে। এটাতে অবশ্য অনেকেই অভ্যস্ত হয়ে গেছেন, কিন্তু এই বিজয় ভাই কিন্তু এতটা অভ্যস্ত হন নাই। এক রাতে, রাত আনুমানিক তখন 3টার কাছাকাছি হবে, উনি তখন ঘুমিয়েই গেছেন। কুকুরের চিৎকার চেঁচামেচিতে ওনার ঘুম ভেঙে যায়। এর আগের রাতেও এরকম চেঁচামেচি হয়েছে, তবে সেটা এতটা প্রকট ছিল না। এই রাতে মনে হচ্ছে যে বেশ জোরসোরেই ওরা চিৎকার চেঁচামেচি করছে, মারামারি করছে বলে ওনার কাছে মনে হয়েছে। উনি
এই কুকুরের চেঁচামেচি শোনার পরও আবার ঘুমানোর চেষ্টা করলেন, কিন্তু ঘুম ভেঙে যাওয়ার পর আর কিছুতেই ঘুম আসছে না, আর এই কুকুরগুলো তাদের চিৎকার চেঁচামেচি থামাচ্ছে না। উনি চিন্তা করলেন, যাই বাসার থেকে বাইরে বের হয়ে এই কুকুরগুলোকে একটু ধাওয়া দেই, যেগুলো এই বাড়ির আশেপাশে থাকে সেগুলোকে বাড়ির মধ্যে ঢুকাই দিয়ে অন্য এলাকা থেকে যেগুলো এসেছে এগুলোকে তাড়া করে এলাকার বাইরে পাঠাই দিই, নাহলে তো সারা রাত ঘুমাতেই দেবে না। উনি তখন কি করেছেন, ওনার বাড়ির উঠোন থেকে 5-6টা ছোট ছোট ইটের খোয়া জাতীয় জিনিস এগুলো নিয়েছেন হাতে। উদ্দেশ্য হচ্ছে যে কুকুরদের দিকে ছুঁড়ে মারবেন। উনি গেটের তালা খুলে বাইরে বের হয়েছেন। বাইরে বের হওয়ার পর উনি ওই শব্দের উৎসর দিকে যাচ্ছেন, যে কোন দিক থেকে আসছে। তো উনি একটু বের হয়েই দেখেন যে বেশ কিছু কুকুর, তবে এগুলো একে অন্যের সাথে মারামারি করছে না, মনে হচ্ছে এরা অনেকটা গোলাকৃতি হয়ে একদিকে মুখ করে, মানে পুরোপুরি গোলাকৃতি না, অর্ধেক গোলাকৃতি আর কি, একদিকে মুখ করে ঘেউ ঘেউ করছে। তো ওনারা বাসার থেকে যখন বের হন, মানে ওনার বাড়ির পরিবারের সদস্যরা আর কি, তো ওনারা বের হওয়ার পরে কিন্তু দুটো বড় সুপারি বাগান দেখতে পান। সেটা কিন্তু ওই যেই বাড়ির কথা বললাম, যেখানে দুটো বড় বড় বাড়ি রয়েছে, তো সেই বাড়িরই সুপারি বাগান। এই সুপারি বাগানের ভিতরে নারকেল গাছও রয়েছে, আর সাইড দিয়ে আম গাছ, লিচু গাছও রয়েছে। তো উনি তো ওখানকার সব গাছ বা লিচু গাছ যেখানে যেখানে আছে সবগুলো তো চিনতেন। তো উনি খেয়াল করলেন ওই লিচু গাছের নিচে মনে হচ্ছে কিছু একটা আছে, আর ওই দিকটাতে মুখ করেই কুকুরগুলো ঘেউ 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 করছে। উনি কয়েকটা ইট কুকুরের দিকে ছুঁড়ে মেরেছেন যাতে করে এগুলো ছত্রভঙ্গ হয়ে যায়, কিন্তু না, উনি যে ইট ছুঁড়েছেন যদিও বা কুকুরের গায়ে লাগেনি, তবুও এই কুকুরগুলোর কোনো ভ্রুক্ষেপ নেই, কুকুরগুলো ওই দিকে মুখ করে ঘেউ ঘেউ করছে। তো উনি এগিয়ে গেছেন। উনি এগিয়ে যাওয়ার পর দেখেন যে এখানে যতগুলো কুকুর উনি দেখতে পাচ্ছেন, বাইরের থেকে কোনো কুকুর আসে নাই, এরাই ঘেউ ঘেউ করছে। অর্থাৎ এই বাড়ির আশেপাশে যেগুলো থাকে সব পরিচিত লালন পালন করা কুকুর আর কি। উনি অবাক হয়ে একটা জিনিসের শব্দ শুনতে পান, সেটা হচ্ছে মনে হচ্ছে কেউ হিস হিস করছে, অর্থাৎ সাপ যেরকম হিস হিস শব্দ করে ওই রকম হিস হিস শব্দে কেউ কথা বলছে। উনি খেয়াল করেন ওই লিচু গাছের নিচে একটা অবয়ব দেখা যাচ্ছে। অবয়বটাকে দেখে মনে হচ্ছে কোন একটা নারী অবয়ব হতে পারে, তবে তখনও চেহারা বোঝা যাচ্ছে না। উনি অনুমান করলেন এটা একটা নারী অবয়ব। এই অবয়বটা ওই কুকুরগুলোর দিকে মুখ করে এরকম হিস হিস শব্দ করে কিছু একটা বলছে, আর কুকুরগুলো সমানে তার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছে। উনি তো অবাক। উনি চিন্তা করেন কি ব্যাপার, এখানে এটা কি? এরকম চিন্তা করতে করতেই উনি ভাবলেন যে এদিকে রাগাবো না, বিষয়টা মনে হয় সুবিধার না, বাসার দিকে চলে যাই। যখনই উনি শরীরটাকে উল্টো দিকে ঘুরিয়ে বাসার দিকে রওনা দেবেন, তখন ওনার কাছে মনে হলো ওনার হাত পা সব অবশ হয়ে গেছে। উনি ওখান থেকে এক চুলও নড়তে পারছেন না। আর এদিকে ওই মহিলাটা মনে হচ্ছিল যেটা নারী অবয়ব, নারী কণ্ঠেই এই বিজয় ভাইকে বলে ওঠে যে তুই এখানে কি করিস, এখানে কেন আসছিস, কি কাজ এখানে এত রাতে? এইরকম কথা শুনে বিজয় ভাই তো বেশ অবাক হয়ে যান, যে বলে কি, আমাদের বাড়ি এখানে, এই রাত বিরেতে কোত্থেকে একজন আসছে, এসে ঝামেলা পাকাচ্ছে, আবার আমাকেই বলে যে আমি কেন এখানে আসছি। বিজয় ভাই ভদ্রতা বজায় রেখে বলছেন যে আপনি এত রাত্রে এখানে কি করেন, লিচু গাছের এখানে আপনার কি এত রাতের বেলা? আপনি এখানে আছেন, কুকুরগুলো ঘেউ ঘেউ করছে, আমরা ঘুমাতে পারছি না, যান আপনি বাড়িতে যান। তখন নাকি ওই মহিলা বলে ওঠে, তোর কাজ তুই কর, আমার কাজ আমি করি, বাড়িতে যা, আমি এই রাতে 100টা কুকুরকে খাওয়াবো, এই জন্যই আমি এখানে আসছি, যা বাড়ি যা। তখন এই বিজয় ভাই চিন্তা করছেন যে ঘটনাটা কি, এর কথাবার্তা সবকিছু কেমন রহস্যময়, আর তার চেহারাও বোঝা যাচ্ছে না। ওই লিচু গাছের নিচ থেকে কিন্তু বলছে, যখন কথা বলেছে বিজয় ভাইয়ের সাথে তখন কিন্তু স্বাভাবিক একটা মহিলা মানুষ, যার বয়স হয়তো বা 50+ হবে, তাদের কণ্ঠস্বর কেমন হয় ওরকমই মনে হয়েছে, কিন্তু একটু আগেই সাপের মতো হিস হিস শব্দ শোনা যাচ্ছিল। বিজয় ভাই তখন
একটু সাহস সঞ্চয় করে পেছন দিকে ঘুরতে সক্ষম হলেন। উনি খেয়াল করলেন এবার উনি হাঁটতেও পারছেন। উনি অনুভব করলেন ওনার হাতে পায়ে কিছুটা শক্তি ফেরত এসেছে। উনি দ্রুত নিজের বাড়ির গেটের দিকে আগাতে থাকলেন। গেটের কাছে যখন চলে গিয়েছেন তখনও কিন্তু কুকুরগুলো ঘেউ ঘেউ করেই যাচ্ছে সমানে। উনি গেটের কাছে যাওয়ার পর যেই না গেট ধরে টান দিয়েছেন, উনি দেখেন এক অদ্ভুত ব্যাপার, গেটটা ভেতর থেকে লক করা, অথচ উনি কিন্তু গেটের তালা খুলে বাইরে বের হয়েছেন। ওনার বাড়ির সবাই কিন্তু ঘুমাচ্ছে। গেট তালা মারল কে? উনি চিন্তা করেছেন গেট হয়তোবা কেউ আবার টান দিয়ে দিল কিনা, হয়তোবা তালা মারেনি, এমনি এক পাশে টান দিয়ে দিয়েছে। উনি বুঝতে পারলেন যে আসলে এখানে তালাই মারা, মানে গেটটা এমন ভাবে লক করা ছিল, উনি বাইরে থেকেও যতটুকু ফাঁকা ছিল বুঝতে পারছেন এখানে তালা মারা হয়েছে। অথচ উনি তালা খুলে চাবিটা ওনার সাথে নিয়ে আসছেন। উনি তো ডাকাডাকি করছেন। এদিকে পেছন দিকে তাকিয়ে দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। ওই যে মহিলাটা, ওই মহিলাটা আস্তে আস্তে ওনার দিকে এগিয়ে এসেছে। অন্ধকারের মধ্যে তো চেহারা অতটা বোঝা যাচ্ছিল না, তবে এবার চেহারা খুব একটা না বোঝা গেলেও তার পরনে থাকা পোশাকগুলো বোঝা যাচ্ছে। মনে হচ্ছে সে খুবই নোংরা টাইপের পোশাক পরে আছে, আর মাথার উপর একটা ঘোমটা দেয়া। তবে সে ওখানে এসে খুব বিশ্রীভাবে হেসে দেয়। তার ওই হাসির শব্দটা বিজয় ভাইয়ের অন্তরের মধ্যে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল। উনি ওখানে কাল বিলম্ব না করে দিয়েছেন সাইড দিয়ে এক দৌড়। সাইড দিয়ে দৌড় দেওয়ার পর উনি পাশের একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর একটা গ্রিল রয়েছে, ওই গ্রিলের সাথে গিয়ে খেয়েছেন ধাক্কা। তখন আবার ওই বাসায় থাকা আর একজন মহিলার ঘুম ভেঙে গেছে। উনি মনে করছেন চোর আসছে, কারণ বাইরে কুকুর ঘেউ ঘেউ করছে, এরপর আবার এই গ্রিলের সাথে ধাক্কা শব্দ। উনি বলছেন এই কেরে কেরে চোর নাকি? তখন আবার বলছেন ও কাকি আমি বিজয়। তখন বলছে এই বিজয় তুই এখানে কি করিস? তখন বিজয় বলছে যে আমি তো খুব ভয় পাইছি, তাড়াতাড়ি খোলেন, আপনার দরজা খোলেন। এদিকে ওই মহিলা তো বাইরে বের হয়ে এসে দেখে যে বিজয় ভাই। তবে উনি বের হয়ে আসার পর ওই মহিলাটাকে আর বিজয় ভাই দেখেন নাই। উনি তো তাড়াতাড়ি গেট খুলেছেন। গেট খোলার পর বিজয় ভাই ঢুকেছেন। তখন আবার ওই মহিলা এই বিজয় ভাইকে সাথে নিয়ে এই বিজয় ভাইদের বাড়ির দিকে গিয়েছেন। এরপর যখন ডাকাডাকি করছেন তখন বিজয় ভাইদের বাড়ির লোকজন ঘুম থেকে ওঠে। ওঠার পর তারা দেখে যে গেট লক করা, অন্য একটা চাবি ছিল, তারা সেই চাবি দিয়ে গেটটা খোলেন। গেটটা খোলার পর বিজয় ভাই ঢুকেছেন। কি হয়েছে তখন বিজয় ভাই বলেন যে এই ঘটনা। তখন অবশ্য বাইরে এসে ওনারা দেখেন যে বাইরে ওই মহিলাটা নাই, কুকুরগুলো তাদের চিৎকার চেঁচামেচি থামিয়ে দিয়েছে। এই ঘটনার পর বিজয় ভাই কিন্তু 2 দিন জ্বর ছিল, তবে আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে যান। ওই বাড়ির লোকজন, আশেপাশের লোকজন সবাই কিন্তু ওই রাতের ঘটনাটা পরবর্তীতে জানতে পেরেছিলেন। তারা নিজেরা নিজেদের মতো করে আলোচনা করলেও আসলে এমন ঘটনা কেন ঘটলো এটার ব্যাখ্যা কিন্তু কেউ দিতে পারেনি। যে যার মতো করে মতামত দিয়েছেন। তবে ওইখানে অর্থাৎ ওই আশেপাশের এলাকায় কেউ কুকুরকে রাতের বেলা খাওয়ায়, বিশেষ করে কোনো মহিলা, এমন সন্ধান কিন্তু পাওয়া যায়নি। আসলে ওই রাতের বেলা কে এসেছিল এটা আজও রহস্যময়। তবে এই ঘটনার পর বিজয় ভাই রাতের বেলা ওই কুকুরের চিৎকার চেঁচামেচি থামানোর জন্য কখনোই বাইরে বের হন নাই। মাঝে মাঝে উনি বের হতেন, যদিও বা ওই 1-2টা ঢিল দিয়ে ভয় দেখালে তারা চুপ হয়ে যেত। ওই চিন্তা করেই উনি বের হয়েছিলেন, কিন্তু ওই রাত্রে যে এমন ভয়ঙ্কর কোনো কিছুর মুখোমুখি হবেন এটা উনি বুঝতে পারেন নাই। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি বিজয় ভাইকে ওনার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি শেয়ার করার জন্য। ঘটনাটি বেশ রহস্যময়। ওই মহিলা কোথা থেকে এসেছিলেন, কোথায় চলে গেলেন, কেনই বা এসেছিলেন, কুকুরগুলোর সাথে কি ভাষায় সে কথা বলছিলেন, কুকুরগুলোই বা কেন এরকম ঘেউ ঘেউ করছিল তাকে সহযোগিতা না করে, এটা এক রহস্য। আর এই ধরনের মহিলাকে আশেপাশের এলাকায়ও পরবর্তীতে বা আগেও কখনো দেখা যায়নি। বিজয় ভাই পরবর্তীতে আশেপাশে এই ধরনের কোনো মহিলাকে দেখা যায় কিনা দিনের বেলা খোঁজ করলেও উনি আর এমন কোনো মহিলাকে দেখতে পান নাই। প্রিয় লিসেনার্স, আমরা আমাদের এবারের
থার্সডে নাইটের 183তম আয়োজনের 5টি ঘটনা শেয়ার করলাম। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। চলুন ঘটনা শুরু করি। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম হাসান। ওনার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার আওনা ইউনিয়নে। ছোটবেলা থেকে উনি জামালপুরেই বড় হয়েছেন, তবে একদম ছোটবেলায় উনি গ্রামে থাকতেন। 2008 সালে জামালপুর শহরে চলে আসেন। তখন ওনার বয়স 8 বছর। ওনার বাবা জামালপুরে একটি চাকরি করতেন। যখন ওনারা গ্রামে ছিলেন তখন 2006-07 এরকম সাল হবে আর কি। ওনার বাবা বৃহস্পতিবারে বাড়িতে আসতেন, রবিবার সকালবেলা আবার চলে যেতেন। ওনাদের গ্রামটি ছিল একেবারে প্রত্যন্ত এলাকায়। জগন্নাথগঞ্জ ঘাটের পাশে যে নদী আছে সেই নদী পার হয়ে গ্রামে যেতে হতো। গ্রামের রাস্তাঘাট কিন্তু তখন পাকা হয়নি, মাটির রাস্তা ছিল। আর বেশিরভাগ মানুষ যাতায়াত করত হেঁটে, অল্প সংখ্যক মানুষ ভ্যানে চলাচল করত। কোনো বিদ্যুৎ তখন ছিল না, ফলে মানুষ কুপিবাতির উপর অনেকটাই নির্ভরশীল ছিল। হাই কিন্তু আছেই। ওনাদের বাড়িটা ছিল গ্রামের একেবারে পেছনের দিকে। ওনাদের বাড়িটা যে পাড়ায় ছিল তার পেছনে ছিল অনেক ফসলি জমি, আর জমিগুলো পার হয়েছিল আরেকটি নদী। সময়টা শীতের আগে আগে, অক্টোবর বা নভেম্বর মাস হবে আর কি। সে সময় মাঠের ধান কেটে মানুষ তাদের বাড়ির পাশের খোলায় রাখত। খোলা বলতে জমির একটি জায়গা যা সমান করে পরে আবার মাটির প্রলেপ দিয়ে নতুন করে সমান করে রাখা হয় আর কি, যেন ধান বা অন্যান্য শীতকালীন ফসল, সরিষা, কলাই এগুলো মারাই করতে সুবিধা হয় আর কি। তখন হালকা হালকা ঠান্ডা পড়েছে, তবে খুব বেশি না। আর গ্রামের যে ওয়াশরুমগুলো এগুলো তো বাসা থেকে একটু দূরেই হয়ে থাকে, তো ওনাদেরটাও তেমনই ছিল, বাড়ির পেছনের দিকে ছিল। তার পেছনে ছিল আবার ছোট্ট একটি নালা, এরপরে আবার ধান ক্ষেত বা ফসলি জমি। ওনাদের ওয়াশরুমের জায়গাটা থেকে একটু দূরে একটা খোলা দেখা যেত। সেই খোলাটি ছিল নজু নামের একজন ব্যক্তির। খোলাটি প্রস্তুত করার কাজ শেষ হলেও সেখানে কোনো ধান বা অন্য কোনো ফসল ওই সময়ে রাখা হয়নি, পরে রাখা হবে আর কি, কেননা তখনও কোনো ধান বা অন্য কোনো ফসল কাটা হয়নি। এদিকে এই হাসান ভাইয়ের আব্বু বাড়িতে আসছেন। এমন একদিন রাতে জল বিয়োগ করার জন্য উনি ঘর থেকে বের হয়েছেন। সেদিন রাতে চাঁদের আলো ছিল বেশ, ফলে আশেপাশে সবকিছু মোটামুটি স্পষ্টই দেখা যাচ্ছিল। ওনার আব্বুর জল বিয়োগ করার প্রয়োজনীয়তা যখন শেষ হয় তখন ওনার আব্বু দেখেন যে ওই যে নজুমিয়ার যে খোলা, ওই খোলায় 3জন মানুষের মতো অবয়ব বসে কি যেন করছে। তারা ছিল স্বাভাবিক মানুষের থেকে একটু বেশি উচ্চতার, আর তাদের 3জনের সাথেই 3টা আগুনের মতো কিছু একটা ছিল। ওনার আব্বু বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখেন আর ভাবেন এটা কি, এখানে কেউ কি কোনো কাজ করছে। উনি আবার যখন ঘরের মধ্যে ঢুকবেন তখন থুথু ফেলার জন্য একটু জোরে শব্দ করেন। আর ওই সময় সাথে সাথে ওনার আব্বা দেখেন ওই 3টা অবয়ব, এগুলো ওনার বাবার দিকে তাকালো। ওনার বাবা তো বেশ অবাক হয়ে যান যে থুতু ফেলার শব্দ, কিন্তু এই শব্দ এত দূর কিভাবে গেল। যদিও ঠান্ডা পড়ছে তখন, চারদিকে একেবারে শুনশান নীরবতা। আর এমনিতেই তো ওই গ্রামে তখন ইলেকট্রিসিটি আসে নাই, গ্রাম তো আরো নীরব ছিল। আর এগুলো এত দূর থেকে শব্দ পেয়ে গেল, সামান্য থুতু ফেলার শব্দ। উনি আবার থুতু ফেলে কিন্তু ওইদিকে তাকিয়েছিলেন, যার কারণে কিন্তু এটা দেখেছিলেন। তবে এটা ভেবে উনি তেমন কিছু আর মনে করেন নাই। চলে আসার সময় ওনার আব্বু দেখেন যে সেই 3টা অবয়ব সেখান থেকে উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে এই 3টা 3 দিকে যেতে শুরু করলো। এদের হাতে তো একটা আগুনের গোলার মতো কিছু ছিল, ওই গোলাটা স্পষ্ট দেখা যাচ্ছিল। উনি দেখতে পেলেন একটা গোলা সোজা পেছনে পশ্চিম দিকে নদীর দিকে গেল, আর একটা গেল পাড়ার উত্তর দিকের বট গাছের দিকে, ওইদিকে একটা বট গাছ ছিল। আরেকটি গোলা আসা শুরু করলো ঠিক ওনার আব্বু যেদিকে দাঁড়িয়ে আছে সেদিকে। এবার ওনার আব্বু তো কিছুটা ভয় পেয়ে গেলেন, তবে সাহস না হারিয়ে তিনি দেখছিলেন যে
এই দিকে হেঁটে আসা ওই অবয়বটা আসলে করেটা কি। ওনার পর দেখলেন যে অবয়বটা খুব দ্রুত আসা শুরু করেছে এবং 15 থেকে 20 হাত দূরে একটি শিমুল গাছ ছিল, সেই গাছের এখানে এসে হুট করে মিলিয়ে গেল। অবয়বটা ছিল মানুষের মতোই, হাত পা সবই আছে, তবে অনেকটা ছায়ার মতো মনে হচ্ছিল এই অবয়বটিকে। আর উচ্চতা ছিল কমপক্ষে 8 থেকে 10 হাত। এভাবে মিলিয়ে যাওয়ার পর ওনার আব্বু কিন্তু বেশ ভয় পেয়ে যান এবং দ্রুত ঘরে ঢুকে পড়েন। তখন আবার এই হাসান ভাইয়ের আম্মু ঘর থেকে বের হবে। যখন হাসান ভাইয়ের আব্বু হাসান ভাইয়ের আম্মাকে এই বিষয়টা বললেন, তখন তো উনি আর ভয়ে ঘর থেকে বের হন নাই, উনিও ওয়াশরুমে যেতে চেয়েছিলেন। তবে এটা নিয়ে আর কোনো সমস্যা হয় নাই, এই জন্য এই বিষয়টা আর তেমন কাউকে ওনারা জানানো নাই। কাউকে আসলে এই বিষয়টা যে এই হাসান ভাইয়ের দাদা দাদিকেও জানাবেন, এইটারও প্রয়োজনীয়তা বোধ করেন নাই। এর কিছুদিন পর আবার একই ঘটনা ঘটে, তবে এবার আর ওনার আব্বুর সাথে না, এবার এই হাসান ভাইয়ের মেজো কাকার সাথে। মেজো কাকাও ঠিক একই রকম 3টা অবয়ব দেখতে পান এই জল বিয়োগ করতে গিয়ে। কিন্তু এবার মেজো কাকা একটি কাজ করেন, তিনি সেই 3টা অবয়বকে ডাক দেন এবং বলে ওঠেন, এই ওখানে কে রে, মানে স্থানীয় ভাষায় বলছেন আর কি, যে এই উনু কেরা বা কেরা উনু এরকম একটা শব্দে বলছেন আর কি, যেখানে ওই যে লোকাল ল্যাঙ্গুয়েজটা আর কি। তো ডাক দেওয়ার সাথে সাথে সেই 3টি অবয়ব আগের মতো 3 দিকে চলে যায়। এবার যেটি 15 থেকে 20 হাত দূরে শিমুল গাছের কাছে আসে, সেটি কাছে আসলে কাকা কি করেছেন, আবার ডাক দেন, এই কেরা আন্নে, মানে এই আপনি কি। এবার সেই অবয়বটা কাকার দিকে ঘুরে তাকান, আর সেটা দেখে কাকা প্রচন্ড ভয় পান। এমন ভয় পেয়েছেন, ভয় এক দৌড়ে ঘরে চলে আসেন। তবে এই জিনিসটার চেহারা কেমন ছিল সেটা উনি বলতে পারেন নাই, তবে ওই জিনিসটা যে তার দিকে ঘুরে তাকিয়েছে এটা বুঝতে পেরেছিলেন। তার পরের দিন থেকে কাকার প্রচন্ড জ্বর। এই জ্বরের তীব্রতা ছিল খুবই বেশি। প্রাথমিকভাবে কাকা জানান যে রাতে এরকম ঘটনা উনি দেখেছেন। পরে অবশ্য এই হাসান ভাইয়ের আম্মু সবাইকে বলেন যে কিছুদিন আগে তো এই হাসানের আব্বু একই জিনিস দেখেছিল, তবে আমরা তো কাউকে বলি নাই। এর বেশ কয়েকদিন পর্যন্ত কাকা জ্বরে ভোগেন, তবে এই জ্বরে ওনার শরীর একদম শুকিয়ে যায়, মানে এই কয়েকদিনের জ্বরে এতটা শুকিয়ে গিয়েছিলেন যেটা অবিশ্বাস্য। পরে অবশ্য কাকাকে ডাক্তার দেখানো হয়। আসলে এই কারণে ডাক্তার দেখানো হয়েছিল, ভয়ের কারণে শরীরে মারাত্মক কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে যায়, এটা একটা বিষয়। আবার সব ধরনের চিকিৎসাই করানো হয়েছিল, ঝাড়ফুঁক, হোমিও চিকিৎসা, সব ধরনের চিকিৎসাই করানো হয়েছিল। তবে উনি কিন্তু পরিপূর্ণভাবে আর সুস্থ হচ্ছিলেন না, ওনার কোনো রোগও ধরা পড়ে না। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর এই হাসান ভাইয়ের দাদার ছোট ভাই, এই ছোট ভাইয়ের স্ত্রী অর্থাৎ হাসান ভাইয়ের ছোট দাদি, তো ওনার দাদারা আবার 4 ভাই ছিল। 4 ভাইয়ের মধ্যে এই হাসান ভাইয়ের দাদা ছিল সবার বড়। যে দাদির কথা উনি বলেছেন, উনি ছিলেন ওনার দাদা সবচেয়ে ছোট ভাইয়ের স্ত্রী। উনি আবার এই সমস্ত প্যারানরমাল বিষয়ে টুকটাক কাজ জানতেন, টুকিটাকি মানুষের চিকিৎসাও করতেন। এমনকি হাসান ভাইকেও উনি চিকিৎসা করেছেন। কথিত আছে ওনার কাছে জিন ছিল, সেগুলোর সাহায্যে উনি মাঝে মাঝে মানুষকে টুকটাক চিকিৎসা করতেন, খুব ব্যাপক ভাবে না, টুকটাক আর কি। তো দাদি তো এবার সিদ্ধান্ত নিলেন যে উনি আসনে বসবেন এটা জানার জন্য যে আসলে কাকার কি হয়েছে, এটা কি আদতে কোনো রোগ নাকি এই প্যারানরমাল বিষয়ের প্রভাব, যেটা ওরা ইচ্ছা করে সৃষ্টি করছে। তো এটা করবেন উনি সিদ্ধান্ত নিলেন। উনি ওনার সাথে থাকা জিনদের সাথে যোগাযোগ করেন। এটা মনস্থির করার পর 1 সপ্তাহের মধ্যে উনি একটা আসনের দিন নির্ধারণ করেন। জিনেরা বলেছিল কবে বসতে হবে, তো দিনটা আসলে ঠিক কোন দিন এটা হাসান ভাই মনে করতে পারেন নাই। তবে উনি সচরাচর আসলে বৃহস্পতিবার বসতেন, উনি বসলে সচরাচর বৃহস্পতিবার দিনটাকেই বেছে নিতেন। তো উনি বসে জানতে পারেন কি হয়েছে, কিন্তু কাউকে কিছু বলেন না যে কি হয়েছে, এটা বলা নাকি নিষেধ ছিল। শুধু এতটুকু বলেন যে
এই রুকিয়া ঝাড়ফুঁক করার পদ্ধতিটা উনি জানতে পেরেছেন যে এই মেজো কাকাকে কিভাবে রুকিয়া বা ঝাড়ফুঁক করতে হবে। ওনাদের গ্রামের ভাষায় মানে গ্রামে তো একদম বিভিন্ন ধরনের ভাষা প্রচলিত আছে, এখানে রুকিয়া শব্দটা তো আসলে ওইভাবে প্রচলিত না, তো ওনারা শুধু ঝাড়াঝাড়ি এরকম বলতেন যে তাকে ঝাড়তে হবে। আর এই ঝাড়ফুঁকটা নাকি এই কবিরাজ দাদি করতে পারবেন না, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ লোক লাগবে এবং 2 জন কুমারী মেয়ে লাগবে। কিভাবে কি হবে সে সম্পর্কে কিছু বলে না, শুধু বলে যে যে ঝাড়বে সে পুরুষ আর তার সাথে 2 জন কুমারী মেয়ে লাগবে। যিনি ঝাড়বেন তাকে নাকি বেশ শক্ত সমর্থ হতে হবে, পাশাপাশি এইসব ঝাড়ফুঁক বিষয়ে মোটামুটি জানে এমন কেউ হতে হবে। পরে এরকম একজনকে খোঁজার জন্য সবাই লেগে পড়েন। পরে দেখা যায় যে এই হাসান ভাইয়ের দাদার এক চাচা, মানে হাসান ভাইয়ের আব্বার এক দাদা এরকম বেশ ঝাড়ফুঁক জানেন, পাশাপাশি উনি বেশ শক্ত সামর্থ্য বটে। যেহেতু কৃষিকাজ করতেন তাই শারীরিকভাবে উনি বেশ শক্ত সামর্থ্যই ছিলেন, আর ওনার বয়স ছিল 50-এর উপরে। তাকেই নির্বাচন করা হয় ঝাড়ফুঁক করার জন্য। আর কুমারী মেয়ে হিসাবে নেওয়া হয় হাসান ভাইয়ের আব্বার 2 জন চাচাতো বোনকে। তো সেই দাদি ওনার আব্বার সেই দাদাকে ঠিক করে বুঝিয়ে দেন যে কিভাবে কি করতে হবে, তবে উনি ছাড়া আর কাউকে বলেন নাই কিভাবে কি করতে হবে। তাদের কথা মতো সবকিছু জোগাড় করা হয়, ঝাড়ফুঁক করার প্রস্তুতি নেওয়া হয়। প্রস্তুতির মধ্যে ছিল বাড়ির ঠিক উঠোনে একটা ছোট ছন দিয়ে তৈরি ঘর বানাতে হবে। ঘরে যেন কমপক্ষে 2-3 জন মানুষের শোয়ার মতো জায়গা থাকে এমনভাবে বানাতে হবে। ঘরের চালাও থাকবে ছনের, শুধু দরজা ছাড়া, আর দরজা ছাড়া ঘরের মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকতে পারবে না। পাশাপাশি একটি পানিতে ভর্তি মাটির কলস ও কিছু কলা গাছের ছাল লাগবে। এভাবে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। যেদিন ঝাড়ফুঁক করা হবে সেদিনই এই কাজগুলো সম্পন্ন করা হয়েছিল। এসব প্রস্তুতি সম্পন্ন করার পর ওই রাতটা ছিল জ্যোৎস্না রাত, ওই জ্যোৎস্না রাতে ঝাড়ফুঁক করার জন্যই মূলত সবকিছু রেডি করা হয়েছে। তো সেদিন দাদি সবাইকে বলে দিয়েছিলেন যে ঝাড়ফুঁক করার সময় কেউ যেন ঘর থেকে বাইরে বের না হয়। সে কথা অনুযায়ী কেউ ঘর থেকে আসলে বের হন নাই, তবে সবাই জানালা বা দরজার ফাঁকা দিয়ে বাইরে দেখার চেষ্টা করছেন যে আসলে হয়টা কি। আর হাসান ভাই খুব ছোট ছিলেন, তারপরও দেখার চেষ্টা করছিলেন। ওনার সাথে তো ওনার আব্বা আম্মাও ছিল। ওনার এতটুকু মনে আছে যে চাঁদের আলোতে উনি দেখেছিলেন সেই শিমুল গাছ থেকে কালো রঙের একটি ছায়া এসে সেই ঘরে ঢুকলো। এটা দেখে তো হাসান ভাই বেশ ভয় পেয়েছিলেন। পরে ওনার আম্মাকে নিয়ে বিছানায় এসে বসে পড়েন। ভয়ে উনি ঘুমাতে চেষ্টা করেন, চোখ বন্ধ করে ফেলেন। এরপর হাসান ভাই ওনার আব্বা আম্মাকে জিজ্ঞেস করেছিলেন যে কি হয়েছে, তবে তারা ওনাকে কিছু বলেন নাই, শুধু বলেছেন যে কিচ্ছু হয় নাই, তোমার সব জানার দরকার নাই। এই ঝাড়ফুঁক করার কয়েকদিনের মধ্যেই আল্লাহর রহমতে কাকা ধীরে ধীরে সুস্থ হতে থাকেন। উনি একদম পরিপূর্ণভাবে আল্লাহর রহমতে ধীরে ধীরে ঠিক হয়ে যান, আলহামদুলিল্লাহ। আর যেই 2 ফুপু ওনারা ঝাড়ফুঁকে সহযোগিতা করেছিলেন, ওনারাও আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেন নাই। এই যে এতটা বছর পার হয়ে গেছে, এরপরেও নাকি হাসান ভাইয়ের আব্বা আম্মা কিছুই বলতে চান না যে এটা কিভাবে হয়েছিল। ওনারা তো পরবর্তীতে হয়তো বা কিছু জেনেছিলেন, তবে এই বিষয়ে ওনারা মুখ খোলেন না। কিছুদিন আগে যখন হাসান ভাই ছুটিতে বাড়িতে গিয়েছিলেন, অনেক জোরাজোরি করেছিলেন, শুধু এতটুকুই বলেছিলেন যে এই ঘটনা। ঠিক যতটুকু শুনেছেন ততটুকুই আমাদেরকে লিখে পাঠিয়েছেন। কিভাবে আসলে আসল রুকিয়াটা করা হয়েছিল আমরা শুধু উপকরণগুলো জানলাম, টোটাল পদ্ধতিটা টোটালি অজানা। অজানা বলতে ওই নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি জানেন, ওনারা কাউকে বলেন নাই। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, শুনলেন তো, আসলে এমন অনেক ধরনের রুকিয়া থাকে যেগুলো প্রকাশ করতে হয় না। প্রকাশ করলে অনেক সময় সেগুলোর কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে, অনেক সময় বদনজর লাগে, এটাও যেমন সত্য। সেই সাথে কিছু কিছু বিষয় থাকে, আধ্যাত্মিক এলেমের এমন কিছু বিষয় থাকে যেটা সকল মানুষকে আসলে জানাতে হয় না। নির্দিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া যারা ওই বিষয়ের সাথে সংশ্লিষ্ট থাকবেন
তাদের জানাটাই ভালো। হতে পারে বেশি মানুষ জানলে এই ক্ষতির প্রভাবটা নাও কাটতে পারে, আবার এই বেশি মানুষের ভেতরে এই ক্ষতির প্রভাবটা ছড়িয়ে যেতে পারে। এটা এক একটা বিষয়ের ক্ষেত্রে এক এক রকম, নির্দিষ্ট করে বলা যাবে না যে সব ক্ষেত্রে এরকম হবে। যেহেতু এই মেজ কাকা কোনোভাবে ভালো হচ্ছিলেন না, তাই জিনেদের মাধ্যমে রুকিয়ার এই পদ্ধতিটা ঠিক করা হয়েছিল, আর জিনেরা যেভাবে পরামর্শ দিয়েছিল সেই অনুযায়ী কাজ করা হয়েছিল। আল্লাহর রহমতে কাকা ঠিকও হয়ে গিয়েছিলেন। তবে ওই অবয়বগুলো আসলে কোন ধরনের জিন ছিল, তারা ঠিক কি কাজটা করেছিল মেজ কাকার উপরে, এই বিষয়টা জানা যায়নি। এটা কি শুধু ভয়ের খোলে পড়ে যাওয়ার জন্য তার শারীরিক এই অবস্থার আমরা অবনতি দেখেছিলাম, নাকি আসলে এরা লেগেছিল তার পেছনে, এটাও অজানা।